আচ্ছা, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো সিএসএস। সিএসএস এর পুরো ইলিভরেশন হলো ক্যাসকেডিং স্টাইল শিট। জিনিসটা কি? জিনিসটা হলো ওয়েবসাইটের ডিজাইন করা। ওকে, মনে করেন আমরা ওয়েবসাইট তৈরি করলাম। আমরা গত ক্লাসে আমরা এসটিএমএল আমরা শিখেছিলাম। এসটিএমএল দিয়ে আমরা একটা ওয়েবসাইট আপনাকে তৈরি করতে পারি। তো আমি ওয়েবসাইটের একটা বাটন আমি কি তৈরি করলাম। আমি চাচ্ছি সেই বাটনটা মাউস দিয়ে মাউস যাওয়ার আগে একরকম হবে, মাউস যাওয়ার পরে পরে আরেক রকম হবে। নর্মালি আছে লাল, আমি যখন মাউস নিলাম হয়ে গেল নীল, তাই না? তারপর আমার কি অথবা অটোমেটিক্যালি কি হচ্ছে, একটার পর একটা কালার চেঞ্জ হচ্ছে। এভাবে আমরা অনেক অনেক রকমের ডিজাইন করতে পারি, অনেক অনেক রকমের অ্যানিমেশন তৈরি করতে পারি। কোথায়? আমাদের ওয়েবসাইটের মধ্যে। এসটিএমএল দিয়ে আমরা বেসিক স্ট্রাকচারটা তৈরি করতে পারি, আর সিএসএস দিয়ে আমরা ইচ্ছে মতো কি করতে পারি, ইচ্ছে মতো আমরা সেটাকে স্টাইল করতে পারি, ইচ্ছে মতো আমরা সেটাকে ডিজাইন করতে পারি, যেমনে চাই তেমনি আমরা কি করতে পারি। আমি যদি তুলনা করি, এইচটিএমএল হলো একটা ঘরের স্ট্রাকচার। আপনারা দেখবেন যখন একটা বিল্ডিং উঠে প্রথম কি তৈরি হয়, প্রথমে স্ট্রাকচার তৈরি হয়, তাই না? পিলার তৈরি হয়, পিলার দিয়ে একটা স্ট্রাকচারটা পুরো 10 তলা একটা বিল্ডিং তৈরি হবে, 10 তলা একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায়। টোটাল স্ট্রাকচার আমরা তৈরি করবো কি দিয়ে? এইচটিএমএল দিয়ে। ওকে, স্ট্রাকচার তৈরি করার পর তারপর কি করা হয়, রং লাগানো হয়, তারপর অনেক অনেক ধরনের ফেব্রিকেশন করানো হয়, অনেক অনেক ভাবে সৌন্দর্য বর্ধন করা হয়, তাই তো? টাইলস লাগানো হয়, রং লাগানো হয়, পর্দা লাগানো হয়, অনেক অনেক কিছু সুন্দরভাবে ফেব্রিকেশন করা হয়। তাহলে এই ফেব্রিকেশনের কাজগুলো আমরা করতে পারবো সিএসএস দিয়ে। মানে একটা নর্মাল ওয়েবসাইটকে এইচটিএমএল দিয়ে তৈরি করে একটা ওয়েবসাইটকে সিএসএস দিয়ে আমরা অনেক অনেক সুন্দর থেকে সুন্দর আমরা কি করে ফেলতে পারবো। ওকে, তাহলে মূলত হলো সিএসএস দিয়ে আমরা কি করতে পারবো? ডিজাইন শিখবো, ওয়েব ডিজাইন। ওকে, তো আসুন আমি আমরা শুরু করি। আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, আমি তার আগে একটু আপনাদের খোঁজখবর নিয়ে নিই। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন স্পষ্টভাবে? ধন্যবাদ ধন্যবাদ, সবাইকে আমি দেখতে পাচ্ছি। ওকে, তামিম, ওকে 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 ওকে, আরিফুল, ঠিক আছে, ফারুক, ইসমাইল হোসেনকে খুব চিন্তিত মনে হচ্ছে। ইসমাইল হোসেন চিন্তিত কেন? ইসমাইল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম না, আসসালাম। চিন্তিত না স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, সবাইকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সবাই কি ভালো আছেন? ভালো থাকলে 1, ভালো না থাকলে 2। আচ্ছা, সরি, ভালো থাকলে হচ্ছে এটা থাম্ব, হ্যাঁ, লাইক, ভালো থাকলে হচ্ছে লাইক বাটন, আর ভালো না থাকলে ডিসলাইক বাটন। ঠিক আছে ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এই ওকে, ঠিক আছে। ওকে, আমি শুরু করছি ক্লাস। তো আমি সিএসএস, তাহলে সিএসএসটা আমরা খুব সহজ করে শিখবো, ঠিক আছে? আমি প্রথমত ধরে নিচ্ছি যে আপনারা যারা ক্লাস করতেছেন আপনারা একদম কোনো কিছুই জানেন না, কখনো কোনো কোডিং করেন নাই। ওকে, কোনো প্রোগ্রামিং কখনো শিখেন নাই, কোনো প্রোগ্রামিং জানেন না, কিচ্ছু জানেন না, একদম জিরো। ইভেন কম্পিউটার আপনি শিখেন নাই, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এগুলো আপনি পারেন না। আমি একটু সবাইকে নিশ্চিত করে নিই, আমরা পারলেও পারি না, সবকিছু বলে গেছি। বলুন, আমরা কোনো কিছু পারি? পারি কি পারি না? আমরা পারি না, আমরা যা পারি তাও ভুলে গেছি, ঠিক আছে? তো আমাদের ক্লাস আমরা শিখবো একদম শূন্য থেকে। প্রত্যেকে শিখবো একদম শূন্য থেকে। আমি ধরে নিচ্ছি আপনারা কেউ কোনো কিছুই পারেন না। ওকে, একদম সেখান থেকে কি আমরা আজকে শুরু করবো, আমরা আজকে সিএসএস শিখবো। ওকে, আচ্ছা, তাহলে সিএসএস শিখার আগে, সিএসএস মানে কি? একটা বিল্ডিং। ওকে, মানে একটা বিল্ডিং এর পর্দা লাগানো, টাইলস লাগানো, রং করা, এদিকে গেট লাগানো, মানে সুন্দর করার জন্য কি কার্পেট লাগানো, ঠিক আছে? সুন্দর করার জন্য যা যা কিছু করা যায় সবকিছু হলো সিএসএস। আমরা বিল্ডিংটাকে সুন্দর করব, ঠিক আছে, কিন্তু বিল্ডিংটা তো তৈরি করতে হবে, তাই না? তাহলে বিল্ডিংটা তৈরি হয় কি দিয়ে? এইচটিএমএল দিয়ে। আমরা গত ক্লাসে আমরা এইচটিএমএল শিখেছিলাম। আমি এই ক্লাসে প্রথম আমি এইচটিএমএল এর বেসিক কোডগুলো আমি তৈরি করে ফেলতেছি।
যারা HTML এর ক্লাস যারা করেন নাই, আপনারা আজকের ক্লাসটা বুঝতে আপনাদের একটু অসুবিধা হবে। তো যারা HTML এর আপনারা আগে HTML এর ক্লাসটা একটু করে নেবেন, তারপর CSS এর ক্লাসটা করবেন, ঠিক আছে? আর তাছাড়া এই ক্লাসে আমি HTML সহ দেখানোর চেষ্টা করব, যাতে যারা HTML এর ক্লাস করে নাই তারাও যেন কি বুঝতে পারে। একদম আমি HTML থেকে আমি কি শুরু করতেছি। যারা HTML এর ক্লাস করে নাই তারাও যেন বুঝতে পারে, যারা CSS এর যারা কি HTML এর ক্লাস করে নাই তারাও যেন বুঝতে পারে, সেইভাবে আমি কি একদম HTML থেকে আমি দেখাবো, বেসিক থেকে আমি দেখাবো। তবে যারা HTML এর ক্লাস করেন নাই, আপনারা এই ক্লাসটা করার পর অবশ্যই HTML এর ক্লাসটা করে নেবেন, না হলে CSS-টা মানে HTML এর ক্লাসটা করলে CSS-টা পরিপূর্ণভাবে বুঝবেন। আচ্ছা, তাহলে যারা একদম আজকে যারা নতুন, এই ক্লাসে যারা নতুন, সবাই আমার কথাগুলো বুঝবেন, সবাই আমার কি সবাই পরিপূর্ণভাবে শিখতে পারবেন, আমি সহজ করে শিখাবো। তাহলে আমরা আমাদের প্রথম কাজ হলো আমরা নতুন একটা ফোল্ডার নেব। কি করব? একটা নিউ ফোল্ডার। ওকে, নিউ ফোল্ডার নিলাম। সেই নিউ ফোল্ডারের নাম দেবো কি HTML দিলাম, ঠিক আছে? দিলাম, দেওয়ার পর আমরা HTML এর ভিতরে ঢুকলাম। ঢোকার পর আমরা কি করলাম? রাইট বাটনে ক্লিক করে কি করলাম? নিউ থেকে আমরা নেব একটা টেক্সট ডকুমেন্ট। ওকে, একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, আর একটা টেক্সট ডকুমেন্ট নিলাম। আমরা দুইটা টেক্সট ডকুমেন্ট আমরা নিলাম। কটা নেব টেক্সট ডকুমেন্ট? কই ইসমাইল চিন্তা করতেছে, সবাই তো বলতেছে আমার আর বলার দরকার কি। ব্রহিও চিন্তা করতেছে, সবাই তো বলতেছে আমার আর বলার দরকার কি। দয়া করে সবাই আমার সাথে পার্টিসিপেট করবেন, আমি একদম প্রত্যেককে বলতেছি, যাকে বলবো তাকে সবাই মনে করবেন কি আমি আপনাকেই বলতেছি। ওকে, বলেন আমরা কয়টা নেব টেক্সট ডকুমেন্ট? দুইটা। আমরা মানে রাইট বাটনে ক্লিক করব, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, তাই তো? টেক্সট ডকুমেন্ট আমি দুইটা নিতাম। আচ্ছা, নেওয়ার পর আমরা রাইট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এর আগে তো এখানে এই যে .txt আপনি যদি এভাবে যদি দেখতে না পান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ফোল্ডার অপশনে যেতে হবে। ফোল্ডার অপশন নিচে আমি দেখাচ্ছি। যাই হোক, এগুলো তো আমি স্ক্রিনে দেখিয়েছি, এগুলো আমি এখানে দেখাচ্ছি না। যারা HTML ক্লাসটা দেখেন না, এটা আপনারা দেখে নেবেন, নাহলে এগুলো অনেক লম্বা হয়ে যাবে। তাহলে আমরা দুইটা ফাইল নিলাম। হ্যাঁ, নেওয়ার পর একটাকে HTML রিনেম, একদম সবকিছু আমি মুছে দিলাম। HTML ডট সরি একটা হচ্ছে কি ইন্ডেক্স ডট HTML। ওকে ওকে ওকে, তাহলে এটা হয়ে গেল আমার HTML ফাইল। ওকে, আমি আরেকটা দেবো কি, রাইট বাটনে ক্লিক করে রিনেম স্টাইল, STYL স্টাইল ডট CSS। ভেরি গুড, তাহলে আমার দুইটা ফাইল আমি তৈরি করলাম, একটা হচ্ছে HTML এর ফাইল, একটা হচ্ছে CSS এর ফাইল। ঠিক আছে, আমরা বেসিক কাজটা আমরা করে ফেললাম। বলেন সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা? আমরা কয়টা ফাইল তৈরি করব? ইন্ডেক্স ডট HTML, তারপরে স্টাইল ডট CSS। ইন্ডেক্স ডট HTML একটা এবং স্টাইল ডট CSS দুইটা। ওকে, করলাম। তাহলে HTML এর ফাইলটা ব্রাউজার, এখানে আমার ইন্টারনেট এক্সপ্লোরার আসছে, বাট আপনার ক্ষেত্রে মজিলা আসতে পারে, ফায়ারফক্স আসতে পারে, যেকোনো একটা আসতে পারে, ক্রোম আসতে পারে, যেকোনো একটা ব্রাউজারের ছবি আসতে পারে। আর এটা কি আসবে? এটা গিয়ারের মতো করে আসবে, স্টাইল ডট CSS, তাই তো? তাহলে ইন্ডেক্স ডট HTML স্টাইল ডট CSS আমরা দুইটা ফাইল তৈরি করলাম। এরপর ইন্ডেক্স ডট HTML আমরা ঢুকে আমরা বেসিক HTML টা আমরা তৈরি করে ফেলি। মানে এগুলো সবগুলো আমি কাটি। আমরা মানে এখানে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। যারা HTML এর ক্লাসটা করেছেন আপনারা বুঝতে পারতেছেন যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এটাকে আলাদাভাবে ডাউনলোড করতে হয়। ওকে, তো আপনারা অবশ্যই প্রথমে HTML এর ক্লাসটা আগে করবেন, তারপর CSS এর ক্লাসটা করবেন, তাহলে পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। না হয় আপনাদের নরমালি এই জিনিসটা থাকবে না, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এই জিনিসটা থাকবে না। নোটপ্যাড প্লাস প্লাস আলাদাভাবে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়। কিভাবে করবেন ওটা HTML এর ক্লাসে পাবেন।
আচ্ছা, তাহলে আমি HTML এর বেসিক কোডটা লেখার জন্য এখানে আসলাম, এখান থেকে রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ক্লিক করলাম। এখানে আমরা আমাদের বেসিক কি করব, HTML এর কোডিংটা লিখবো। আমরা HTML এর কোডিংটা আমাদের মুখস্থ আছে, আর মুখস্থ না থাকলে তো গুগল আছে, তাই না? ও আচ্ছা, মুখস্থ তো নাই, আমাদের কোনো কিছু মুখস্থ নাই। বলি, আমাদের কি HTML কোডিং কি আমাদের মনে আছে নাকি মনে নেই? নাই। ভেরি গুড, ভেরি গুড। মনে না থাকাটাই হলো কি ক্রেডিট। মনে থাকাটা কোনো ক্রেডিট না, মুখস্থ করে রাখাটা কোনো ক্রেডিট না, ঠিক আছে? মনে না থাকাটাই হলো ক্রেডিট। ওকে, আমারও মনে নেই। HTML এর কোডিং কি আমরা জানি? কৃষ্ণ জানি? জানি না। ভেরি গুড, ভেরি গুড। ওকে, আমরা শিখছি কিন্তু আমরা সব ভুলে গেছি। তাহলে HTML এর বেসিক কোডিং আমি একটু বের করে নিই। HTML basic code. Okay. HTML এর বেসিক কোড এই যে আমরা জানি ডক টাইপ HTML, HTML এর আরম্ভ, HTML শেষ। না, এটা তো না, এটি ইন্ট্রোডাকশন। এখানে একটু দাঁড়ান, এই যে এটাই ডক টাইপ HTML, HTML আরম্ভ, HTML শেষ। HTML এর মাঝখানে কি থাকবে? হেড আরম্ভ, হেড শেষ, তাই তো? হেডের মাঝখানে থাকবে টাইটেল, বডি আরম্ভ, বডি শেষ, বডির মাঝখানে থাকবে কি হেডিং এবং অন্য জিনিস হলো। মোটামুটি আমাদের একটু একটু মনে পড়ছে না সবার? এবার আমরা লিখি। হ্যাঁ, আমরা সেটা কপি করে পেস্ট করে দিতে পারি। হ্যাঁ, পেস্ট করে দিয়ে নিজের মতো করে আমরা সাজাতে পারি। যাও, আমি শুরু থেকে লিখি। তাহলে কি এক্সক্লেমেটরি, আপনারা সবসময় নিজে নিজে লিখবেন কোডিং গুলো কপি করে পেস্ট না করে নিজে নিজে লিখবেন। লিখতে লিখতে আপনার মুখস্থ হয়ে যাবে, লিখতে লিখতে মুখস্থ হবে। হ্যাঁ, তাহলে কি হবে? এক্সক্লেমেটরি ডক টাইপ, ঠিক আছে? এক্সক্লেমেটরি ডক টাইপ, ডক টাইপ HTML। ওকে, দিলাম। তারপর কি HTML ও HTML ওপেনিং, HTML শেষ, তাই তো? এটা হচ্ছে মাথার চুল, এটা হচ্ছে পায়ের পাতা, তাই তো? ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, ক্লোজিং ট্যাগের মাঝখানে এরকম একটা জিনিস থাকে স্ল্যাশ। মাথার চুল, পায়ের পাতা। তারপর আমরা কি করব? হেড, তাই তো? মাথায় থাকে কি হেড আরম্ভ, হেড শেষ, তাই তো? হেড। তারপর এখানে থাকবে বডি আরম্ভ, বডি শেষ। আমরা একটা মানুষ আঁকলাম, সেই মানুষের এটা হচ্ছে মাথার চুল, এটা হচ্ছে পায়ের পাতা, এটা হচ্ছে মাথা, হেড আরম্ভ, হেড শেষ, বডি আরম্ভ, বডি শেষ, তাই তো? আচ্ছা, ব্যাস, আর কিছু আমাদের লাগবে না। এখন দেখেন আমরা HTML এর বেসিক কোডিংটা আমরা কি লিখলাম? HTML আরম্ভ, HTML শেষ, হেড আরম্ভ, হেড শেষ, বডি আরম্ভ, বডি শেষ। আমাদের HTML এর বেসিক কোডিংটা আমাদের লেখা শেষ। আমি সেভ করলাম, আমি কি ক্যান ক্লোজ করে দিলাম, ঠিক আছে? শেষ। এরপর আমি কি করব? আচ্ছা, এরপরে আমি একটু যাই, আমি এটা ওপেন করি। সরি, আমি ভুলে গিয়েছিলাম, আমি আরেকবার ওপেন করি এটা কোডিংটা। আমরা তো বেসিকটা করলাম, তাই না? বেসিকটা করার পর আমরা কি করব? আমি এই বডিতে গিয়ে আমি একটা টাইটেল লিখবো, তাই না? বডি আরম্ভ, বডি শেষ। আচ্ছা, আমি এটাকে যদি রান করি, আমি আগে দেখি কোনো কিছু আসতেছে কিনা। রান করলে ওপেন উইথ ক্রোম। আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি, ওয়েবসাইটটা এই অবস্থায় আছে, তাই তো? ওয়েবসাইট একদম ব্ল্যাঙ্ক। আচ্ছা, ব্ল্যাঙ্ক। এখন আমরা বডির মধ্যে গিয়ে যদি আমরা লিখি একটা প্যারাগ্রাফ, আমরা লিখবো প্যারাগ্রাফ। কি করবো? একটা প্যারাগ্রাফ লিখবো, তাই না? আমরা লিখবো H1, সরি প্যারাগ্রাফ না, আমরা হেডিং লিখবো, একটা হেডিং, তাই না? H1 কি দেবো? ওয়েলকাম টু স্পাইসি কর্নার, তাই তো? H1 শেষ, বডি আরম্ভ, বডি শেষ, তার মধ্যে কি আছে? আমরা কি লিখলাম? হেডিং লিখলাম, তাই তো? হেডিং লিখলাম।
আমি এটাকে সেভ করি, সেভ করে যদি আমি ব্রাউজারে আসি, আমাদের হেডিংটা চলে আসছে না? বলেন একটুকু সবাইকে বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা যদি এরপর যদি আমি একটা প্যারাগ্রাফ লিখতে চাই, ওয়েবসাইটের প্যারাগ্রাফ, আমি কি করব? এই যে আমি এখানে দেব পি আরম্ভ, তাই তো, পি আরম্ভ, হ্যাঁ, পি শেষ, তাই না? এর মধ্যে আমি লিখবো কি, আমার বাড়ির পাশে তোমার বাড়ি, তোমার বাড়ির পাশে আমার বাড়ি, অনেক অনেক কিছু লিখলাম আমি, তাই না? অনেক অনেক কিছু লিখলাম। লেখার পর যদি সেভ করি, কি হবে? চলে আসলো প্যারাগ্রাফ, তাই না? এরপর যদি একটা ছবি আনতে চাই, ছবি আনতে পারবো, সবকিছু আমরা করতে পারবো। ওকে, সুতরাং যেহেতু আমরা HTML এর ক্লাসে এই জিনিসগুলো শিখেছি, আমরা কি এটা আপাতত আর আপনাকে করতে চাচ্ছি না, এটা আমরা আমাদের করার দরকার নেই। ইভেন আমি প্যারাগ্রাফে যে জিনিসগুলো লিখলাম সেগুলো আমরা কেটে দিই। তো আমি এতক্ষণ যে জিনিসগুলো দেখিয়েছি এগুলো একদমই ক্লিয়ার আপনাদের কাছে আশা করি, এবং একদমই সহজ। আমি শুধুমাত্র কি একটা ওয়েবসাইট তৈরি করলাম, ওয়েবসাইটে শুধুমাত্র হেডিংটা লাগলাম। বলেন আমার সাথে যারা আছেন আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা? আমি যতটুকু করেছি অতটুকু, আমি এতক্ষণ কি করলাম, পানির মতো পরিষ্কার কিনা? আমরা এখনো কোনো কিছু শিখি নাই, সিএসএস এর কোনো কিছু আমরা এখনো শিখি নাই। আমরা জাস্ট কি করছি, আমরা বেসিক একটা HTML স্ট্রাকচার তৈরি করছি। সবাই ক্লিয়ার কিনা? ওই জনগণ মাথায় হাতেছে কেন? আলিমনান ঠিক আছে, ওবায়দুর রহিম, রাকিব, ওকে, জহির ঠিক আছে, অনেক ধন্যবাদ। এবার আসেন, এবার আমরা HTML-টা বেসিক HTML তৈরি করলাম। হ্যাঁ, এবার আমরা CSS শুরু করি। HTML যতটুকু করলাম ওটুকু আমি কেটে দিই, ক্যান্সেল, শেষ। সেভ করলাম, সেভ করে ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, ভালো কথা। এবার আমরা CSS এ আসি, ঠিক আছে? CSS, এবার আমি CSS প্রথম আমি CSS-টা খুলি, রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে সেম ভাবে আমি কি করলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে আমি CSS-টা করলাম। সরি, এখানে এগুলো কেটে দিতে হবে আগে সবকিছু, একটা কাটলাম, দুইটা কাটলাম, সব কাটলাম, এটাও কাটলাম, এগুলো না হয় ডিস্টার্ব করবে পরে, সব কেটে দিলাম। হ্যাঁ, কাটার পর আমি এখন প্রথমে CSS-টা খুলবো, রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, প্রথমে আমি খুললাম CSS, আসছে না এখানে style.css আসছে, এটাকে আমি একটু মিনিমাইজ করি, ক্যান্সেল না কিন্তু মিনিমাইজ করে এরপর খুলবো HTML, রাইট বাটনে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, আসছে না? HTML আসছে। তাহলে এখানে দেখেন দুইটা উইন্ডো, দুইটা পেজ, একটা হচ্ছে style.css আর একটা হচ্ছে index.html, style.css। এখন আমরা স্টাইলে ক্লিক করলে স্টাইলটা CSS-টা দেখতে পাচ্ছি, আর কি ইন্ডেক্সে ক্লিক করলে আমরা HTML দেখতে পাচ্ছি, তাই তো? এখন আমরা দুইটা একই উইন্ডোতে আমরা দেখতে চাই, তাহলে আমরা কি করব, আমরা ক্লিক করব ভিউ থেকে কোথায়, মুভ স্ল্যাশ, হ্যাঁ, ক্লোন কারেন্ট ডকুমেন্ট, এখান থেকে যাব মুভ টু আদার ভিউ। সবাই একটু দেখেন, ভিউ 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 থেকে মুভ থেকে মুভ টু আদার ভিউ, ভিউ থেকে মুভ থেকে মুভ টু আদার ভিউ, হয়ে গেছে না? দুইটা উইন্ডো হয়ে গেছে মাঝখানে, তাই তো? তাহলে এখানে হচ্ছে CSS, এখানে হচ্ছে HTML। আচ্ছা, খুব ভালো কথা, আশা করি এটুকু সবার কাছে ক্লিয়ার। হ্যাঁ, আমরা খুললাম, খোলার পর এখন আমি CSS এর কোডিং লেখা আমি শুরু করব। এটা হচ্ছে style.css, এটা হচ্ছে index.html। আচ্ছা, এখন দেখেন জিনিসটা আসলে কি, এই যে আমরা লিখলাম ওয়েলকাম টু স্পাইসি কর্নার, যে লেখাটা আমরা লিখলাম, হ্যাঁ, এই লেখাটা কিরকম হয়েছে, একেবারে নর্মাল, যে ফন্ট আছে এই ফন্টের বাইরে কিন্তু আমরা যেতে পারতেছি না HTML দিয়ে। এখন দেখেন CSS দিয়ে আমরা এই টাইটেলটাকে কত সুন্দর করতে পারি, কত স্টাইলিশ করতে পারি, ঠিক আছে? সবাই কি একটুকু করতে পারবেন? আমি যতটুকু করলাম। রাজাউল করিম কিছু বলতেছে না, ঠিক আছে। নিলয়, ওবায়দুল্লাহ, রাকিব, জহির, লুৎফর রহমান, আপনি কি আজকে প্রথম? লুৎফর রহমান, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এখানে মাসুদ ফরিদপুর, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এটাকে স্টাইল করব। হ্যাঁ, CSS মানে কি করা,
ফরম্যাটিং করা মানে স্টাইল করা। হ্যাঁ, আমরা একটুখানি আমরা আভাস পাবো এখন কিভাবে আমরা এই নরমাল লেখাটাকে আমরা কত সুন্দর স্টাইলে আমরা তৈরি করতে পারি দেখুন সিএসএস দিয়ে। আচ্ছা, এখন কথা হলো আমি কি করব, হেডিংটাকে করব তাই না? এই হেডিংটাকে আমি কি করব, হেডিংটাকে আমি মানে ফরম্যাটিং করব বা হেডিংটাকে আমি স্টাইল করব। করার জন্য আমি সিএসএস এ আসলাম, সিএসএস এ এসে আমি প্রথমে নিলাম H1। আমি কাকে করব, H1 কে। H1 করার পর আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটাকে কার্লি ব্রেসেস বলে, আমরা ওটা না বলে আমরা জাস্ট সেকেন্ড ব্র্যাকেট আপাতত বুঝি, সহজ করে বুঝি। হ্যাঁ, H1 H1 কে আমরা কি করব, ফরম্যাটিং করব, তাই তো? H1 কে ফরম্যাটিং করার জন্য আমি সিএসএস এ আসলাম, সিএসএস এ এসে আমরা কি করলাম, এখানে নিলাম। আগে তো আমরা এখানের ভিতরে আমরা কালার করছি, এখানের মধ্যে আমরা অনেক কিছু করছি HTML এর মধ্যে, এখন আমরা সিএসএস দিয়ে করব। H1 ধরলাম, H1 এর পরে সেকেন্ড ব্র্যাকেট, তাই তো? আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট একটা নিচে নিয়ে যাই, একটা উপরে থাক। তাহলে H1 এর মধ্যে কি, সেকেন্ড ব্র্যাকেট আরম্ভ, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আচ্ছা, এখন আমরা এই H1 কে আমরা কি আমরা করতে পারবো, আমি দিলাম কালার কোলন রেড, কালার কোলন রেড, ঠিক আছে? একটা শেষে হলো কি একটা সেমিকোলন, দেখেন কালার কোলন রেড, শেষে কি সেমিকোলন, কালার কোলন রেড। হ্যাঁ, তাহলে কালারটা রেড হয়ে যাবার কথা। আল্লাহ, আচ্ছা, কালারটা রেড হয় নাই, কিছু হয় নাই। কেন হয় নাই? তার কারণ হলো আমরা যে HTML এবং CSS দুইটা ডকুমেন্ট আমরা তৈরি করছি। আচ্ছা একটু, হ্যাঁ, দুইটা ডকুমেন্ট আমরা তৈরি করছি, তৈরি করার জন্য আমরা কি করি নাই, এখানে আমরা লিংক করি নাই। এই যে HTML এর সাথে CSS টাকে লিংক করাই দিতে হবে, লিংক। এখন লিংক কিভাবে করতে হয়, HTML শীটের সাথে CSS এর শীটের লিংক কিভাবে করতে হয়, সেই কোডিংটা কি, আমরা কি কোডিংটা কি আমাদের মনে আছে নাকি মনে নেই, আমরা কি জানি কি জানি না, জানি কি জানি না? জহির উদ্দিন খুব চিন্তায় পড়ে গেছে, কি বলবো বুঝতে পারতেছে না। জহিরুদ্দিন বলেন, আমরা জানি কি জানি না? স্যার জানি কিন্তু এখন স্মরণ নাই স্যার। জানি কিন্তু বলবো না, তাই তো? না স্যার, স্মরণ নাই। সেটা না, আমরা জানি না, শেষ, তাই না? জানি বললে কিন্তু অনেক জটিল হয়ে যায়, আমরা জানি না। কে জানে? রাজুল করিম বলেন, কে জানে? গুগল স্যার। গুগল জানে, ভেরি গুড। মুখস্থ রাখা কার কাজ? মাসুদ বলেন। গুগল স্যার। গুগলের কাজ। ওকে, তাহলে আমাদের কাজ হলো অ্যানালাইসিস করা, আর গুগলের কাজ হলো কি করা, মুখস্থ রাখা। তাহলে HTML শীটের সাথে গুগলের CSS এর শীট কিভাবে লিংক করবো আমি জানি না। হ্যাঁ, ভেরি গুড। আমি একটু গুগলে সার্চ করি। হ্যাঁ, লিংক কই, লিংক HTML উইথ CSS, তাই তো? আমি দিলাম লিংক HTML উইথ CSS, লিংক HTML উইথ CSS কোড। হ্যাঁ, HTML এর সাথে CSS লিংক করার কোডটা কি, কোডটা আমরা যাই, কোডটা হচ্ছে এটা। এই যে হেড আরম্ভ, হেড শেষ, হেডের মাঝখানে হইতে হবে লিংক, ইয়াটা কোডিংটা হেডের মাঝখানে হইতে হবে। এই লিংক রিলেশন স্টাইল শিট টাইপ এত এটা অনেক কিছু আছে, তাই তো? তার মানে হেডের মাঝখানে হইতে হবে, আমি হেডের মাঝখানে ওটা নিচ্ছি না, আমি জাস্ট একটু আমি কি কপি করতেছি। এখন আমরা আমাদের শিটে আসি, আমরা কোথায়, এই যে হেডের মাঝখানে হেড, তাই না? হেড আরম্ভ, হেড শেষ, হেডের মাঝখানে আমি দিলাম। এখন দেওয়ার পর এখন আমরা এটাকে একটু বুঝি যে আমাদের জন্য কতটুকু দরকার। লিংক রিলেশন স্টাইল শিট, ঠিক আছে, এটা একটা স্টাইল শিট, এটা একটা স্টাইল শিট, লিংক করতেছি, লিংকের সাথে রিলেশন কি, স্টাইল শিট, টাইপ কি, টেক্সট অথবা CSS। হ্যাঁ, তারপর আমি দেখাচ্ছি এখানে, তারপর এখানে আছে কি href হাইপার রেফারেন্স ইকুয়াল টু থিম ডট CSS। হ্যাঁ, কিন্তু আমাদের এটা কি, আমরা যেটা তৈরি করছি এটা তো স্টাইল ডট CSS, তাই না? স্টাইল ডট CSS, তাহলে থিম ডট CSS এর পরিবর্তে আমরা লিখতেছি স্টাইল ডট CSS। স্টাইল ডট, এখানে যদি আপনি স্টাইলের পরিবর্তে যদি আবুল লেখেন, আবুল ডট CSS তাও হবে, যেটা লিখবেন সেটা, ঠিক আছে? আমি লিখলাম এখানে স্টাইল ডট CSS, যেহেতু আমাদের স্টাইল শিট। তাহলে আমি লিংক করলাম কার সাথে,
স্টাইল ডট সিএসএস এর সাথে রিলেশন কি, এসটিএমএল এর সাথে সিএসএস এর রিলেশন কি, রিলেশন হচ্ছে স্টাইল শিট, মানে সিএসএস টা কি স্টাইল শিট। আমি কোডিং কে বলে দিলাম যে আমি একটা স্টাইল ডট সিএসএস আমি অ্যাড করতেছি, এটার সাথে লিংক করতেছি। কেন লিংক করতেছি? কারণ ওইটা একটা স্টাইল শিট, ঠিক আছে। আর ওইটার টাইপ কি, টাইপ হলো সিএসএস অথবা টেক্সট, টেক্সট অর সিএসএস। ব্যাস, আমরা গুগল থেকে নিলাম, নিয়ে আমরা আমাদের মতো করে সেটাকে মডিফাই করলাম, মডিফাই করে আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে এখন দেখি আমাদের কোডিংটা কাজ করে কিনা। আমি যদি করি, হ্যাঁ হয়ে গেছে, তার মানে লিংক হয়ে গেছে। লিংক হয়ে যাবে তো আমাদের কোডিংটা এখন কাজ করতেছে। তাহলে আপনার এইচটিএমএল এর কোডিংটা তৈরি করার পর হেডের মাঝখানে কি করবেন? প্রথম কাজ হলো সেটাকে লিংক করা। কার সাথে? এইচটিএমএল এর সাথে সিএসএস এর লিংক করা। এটা হলো প্রথম কাজ। আমি সবগুলো কেটে দিই। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে এইচটিএমএল এর কোডিংটা লিখলাম। এইচটিএমএল এর কোডিং এর মাঝখানে কি করলাম? হেড, তাই না? হেড, ওকে। হেডের মাঝখানে কি করলাম? এইচটিএমএল এর সাথে সিএসএস এর লিংক করাই দিলাম। লিংক স্পেস রিলেশন ইকুয়াল টু স্টাইল শিট টাইপ টেক্সট ডট স্ল্যাশ সিএসএস আর href ইকুয়াল টু স্টাইল ডট সিএসএস। বলেন আমরা কি লিংক করাতে পারবো? আমরা কি এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার তৈরি করতে পারবো? পারবো? শুভ মনে পারবে না? শুভ পারবেন না? ঠিক আছে, রেজাউল ইসলাম পারবেন? পারবেন, ওকে। তারপরে আমরা বেসিক স্ট্রাকচারটা আমরা তৈরি করব এইচটিএমএল এর। এরপর এইচটিএমএল এর হেডের মাঝখানে গিয়ে কি করব? লিংক করব। হ্যাঁ, কি লিংক করব? এইচটিএমএল এর সাথে সিএসএস আমরা লিংক করব। আশা করি এটা করতে পারবেন। এখন আমরা প্রস্তুত। এইচটিএমএল এর সাথে সিএসএস এর শীটটা রেডি করার পরে এখন আমরা কি কোডিং করার জন্য প্রস্তুত। সিএসএস এর কোডিং করার জন্য আমরা প্রস্তুত। ওকে, তো সিএসএস এর কোডিং শুরু করব কোথা থেকে? আমি প্রথমে একটা ধরি। হ্যাঁ, আমি প্রথমে ধরলাম h1 হেডিং। এখন হেডিংটা আমাদের কি রকম আছে? হেডিংটা আমাদের নরমালি আছে ব্ল্যাক। তারপরে দাঁড়ান, সেভ মানে কি জন্য দাঁড়ান, এইচটিএমএল আমি আবার আগের মতো দিয়ে যাচ্ছি। কি আছে? এটা ব্ল্যাক, তাই তো? এখন আমি কি করব? h1 তারপর সেকেন্ড ব্র্যাকেট আরম্ভ, সেকেন্ড ব্র্যাকেট শেষ। হ্যাঁ, এটাকে নিচে নিয়ে যাই, একদম সহজ করে লিখি। কালার ইকুয়াল টু কি? রেড, সেমিকোলন। যদি ইয়া করি, রেড হয়ে গেল, তাই না? কালার ইকুয়াল টু গ্রিন অথবা ব্লু, কালারটা ব্লু হয়ে গেল। ওকে, গ্রিন দিলে গ্রিন হয়ে যাবে। আশা করি এটুকু ক্লিয়ার। আমি কি প্রথমে গ্রিন দিচ্ছি, আমি কালার দিলাম, ঠিক আছে। এখন আমি এটাকে বড় করব। কি করব? সাইজটাকে আমি বড় করব। কিভাবে? দেখেন, কালার কোলন গ্রিন, এরপর সেমিকোলন। সেমিকোলন মানে হচ্ছে কমা। ওকে, আমি একটা কোডিং লিখলাম, সেই কোডিংটাকে নিচে আমি আবার করি। তারপর আমি করব কি? ফন্ট ড্যাশ সাইজ, ফন্ট সাইজ ইকুয়াল টু আমি দিলাম 70 পিক্সেল। পিক্সেল মানে হলো একটা ডট। ওকে, আমার ফন্টের সাইজটা কত দেবো? 70 পিক্সেল, সেমিকোলন। দেখুন হয়ে গেছে না? আমি 100 পিক্সেল দিই, দেখেন কি হয়। বুঝছি না? দেখি 100-র বেশি আমরা করতে পারি কিনা। আমি একেবারে 500 পিক্সেল দিই। হচ্ছে? আমরা যত ইচ্ছা তত বড় আমরা কি করতে পারবো। এইচটিএমএল থেকে আমাদের অনেক লিমিটেশন ছিল, আমরা কি অনেক কিছু করতে পারতাম না। আমরা নির্দিষ্ট একটা সাইজের বেশি আমরা কি বাড়াতে পারতাম না। বাট সিএসএস দিয়ে যেমনি ইচ্ছা আমরা কি তেমনি আমরা করতে পারি। ওকে, আমি আপাতত এটাকে 70 পিক্সেলে নিচ্ছি। 70 পিক্সেল, তাই তো? অথবা 80 পিক্সেলে নিই। 80 পিক্সেল। আশা করি সবাই একটু ক্লিয়ার। তাহলে আমরা কালার চেঞ্জ করলাম। ওকে, আমরা কালার চেঞ্জ করলাম, তারপর কি করলাম? আমরা সাইজটা বাড়ালাম। একটা হচ্ছে ফন্ট, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে কি সাইজ। হ্যাঁ, এরপর হচ্ছে ফন্ট ওয়েট, ফন্ট ড্যাশ ওয়েট, WEIGHT, ফন্ট ওয়েট আমি দিলাম বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড। হ্যাঁ,
জিনিসটা বোল্ড হয়ে যাবে, দেখেন এটা অবশ্য বোল্ড অবস্থায় আছে। ফন্ট ওয়েট বোল্ড, এটা বোল্ড অবস্থায় আছে, জন্য বোঝা যাচ্ছে না। ফন্ট ওয়েট বোল্ড। হ্যাঁ, এরপর হচ্ছে ফন্ট স্টাইল, STYLE। ফন্ট স্টাইল দিলাম ইটালিক, ইটালিক ইটালিক হয়ে গেছে না? হয়ে গেছে। ফন্ট স্টাইল ইটালিক, এগুলো আপনার করতে করতে মুখস্থ হয়ে যাবে। ফন্ট কালার, কালার গ্রিন, ফন্ট সাইজ 80 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড। হ্যাঁ, তারপর ফন্ট স্টাইল ইটালিক। ওকে, আচ্ছা এরপর হলো কি ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি জিনিসটা কি? আমি দিলাম ফন্ট ফ্যামিলি। আমরা তো অনেক অনেক রকমের ফন্টের নাম জানি, তাই না? এই যে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড থেকে যখন আমরা দেখব, মাইক্রোসফট ওয়ার্ড থেকে এই যে আমরা যখন হোমে যাই, আবু কাউসার মাইক্রোফোন করেন, এটা বাদ দিই। এখানে দেখেন এই যে এখানে যখন আমরা যাই, এই যে সুতুনি এমজে, এটা হচ্ছে বাংলা ফন্টের নাম, তাই তো? তারপর এখানে দেখেন এই যে টাইমস নিউ রোমান, এটা একটা ফন্ট। ভেরান্ডা, এটা একটা ফন্ট, তাই তো? এরিয়াল ব্ল্যাক, এটা একটা ফন্ট। হ্যাঁ, আমি দিলাম এটা ভেরান্ডা, BER ভের ডান BERDAN ভেরডানা। ওকে, ভেরডানা দেখি, ভেরডানা ফন্ট আমরা দিয়ে দেখি, BERDAN ভেরডানা। দেখেন ভেরডানা হয় কিনা, হয়ে গেছে না ভেরডানা? এরপরে ভেরডানার পরে আমরা আরেকটা ফন্ট নিই, আরেকটা ফন্ট নিই আমরা, আমরা ইম্প্যাক্ট, IMPACT ইম্প্যাক্ট। ওকে, ইম্প্যাক্ট দেখেন, ইম্প্যাক্ট IMPACT ইম্প্যাক্ট। হয়ে গেছে না ইম্প্যাক্ট? হয়ে গেছে। হ্যাঁ, এভাবে আমরা যে ফন্টের নাম দেবো সেই ফন্টের নাম নিয়ে আসবেন, মানে ফন্ট ফ্যামিলি। হ্যাঁ, ফন্ট ফ্যামিলি মানে কি? এটা আসলে ফ্যামিলি নেচার গোষ্ঠী, মানে ফন্টের 14 গোষ্ঠী চলে আসবে। এই যে 14 গোষ্ঠী আপনি MS ওয়ার্ডে গেলেই পাবেন, আপনি গুগলে সার্চ করলে পাবেন। হ্যাঁ, ফন্টের যত রকমের গোষ্ঠী আছে, ঠিক আছে, 14 গোষ্ঠীকে আপনি পাবেন, যে কোনো একটাকে আপনি করতে পারবেন। আমরা আরেকটু আনকমন ফন্ট দিই, মনে করেন ইনক, INKFREE, INKFREE, এটা দিয়ে দেখি, ইনক INK স্পেস FREE। আসছে না? ঠিক আছে, আমি আরেকটা ফন্ট দিয়ে দেখাই। আপনারা যে কোনো ফন্ট আশা করি এখন চেঞ্জ করতে পারবেন এবং বুঝতে পেরেছেন আশা করি বিষয়টা। আমি আরেকটা টানা ফন্ট দিয়ে দেখাই, আমি দিচ্ছি MB বলি না, দাঁড়ান, কই কই, এই যে MVBULI, MB বলি, MB স্পেস BULI। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা, আচ্ছা এর আগেরটা ভালো চলে, মানে ফন্ট ইনফ্রি, আমি এটাই দিচ্ছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা কত রকমের কি, যে কোনো স্টাইল, যে কোনো ফন্ট আমরা নিয়ে যেতে পারি, যেটা HTML যেটা সুযোগ ছিল না, এই CSS দিয়ে আমরা কি করতে পারতেছি, ইচ্ছে মতো কালার করতে পারতেছি, ইচ্ছে মতো সাইজ করতে পারতেছি, ইচ্ছে মতো ফন্টে নিয়ে যেতে পারতেছি। এই সুবিধাগুলো HTML ছিল না। আমরা কি প্রাথমিকভাবে কি আমরা বুঝতে পারছি যে HTML CSS জিনিসটা কি? প্রাথমিক জিনিসটা কি আমরা বুঝতে পারছি? হারুন রশিদ, আমরা কি বুঝতে পেরেছি প্রাথমিক বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি? স্যার আমরা তো এখন দেখতেছি যে পানির মতো বুঝতেছি স্যার। মানে আমি প্রথমে যতটুকু বুঝিয়েছি এটুকু দেখে আমরা কিছুই শিখি নাই, বাট আমরা এটুকু বুঝছি যে CSS এর প্রয়োজনীয়তাটা কি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে HTML দিয়ে তো আমরা টোটাল ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি,
তারপরে কেন সিএসএস? ঠিক আছে, তারপরে সিএসএস কেন? সিএসএস দিয়ে আমরা কি করতে পারি? আমরা আমাদের ইচ্ছে মতো ডিজাইন আমরা করতে পারি, যেটা HTML দিয়ে করা যায় না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আচ্ছা, এরপর যদি আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, সেই প্যারাগ্রাফকে আমরা ইচ্ছে মতো ফরম্যাটিং করতে পারবো না? ইচ্ছে মতো ফরম্যাটিং আমরা কি প্যারাগ্রাফ করতে পারবো। হ্যাঁ, যে কোনো টেক্সটকে ওয়েবসাইটের মধ্যে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ, এক লাইনকে যদি আমি করতে পারি ফরম্যাটিং, হাজার হাজার লক্ষ লক্ষ লাইন যাই হোক না কেন, সকল লাইনকে আমি কি করতে পারবো? ফরম্যাটিং করতে পারবো, সিএসএস দিয়ে আমি ডিজাইন করতে পারবো। আচ্ছা, এটা গেল। এখন দেখেন, এখন আমি একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু কাজ করব। ব্যাকগ্রাউন্ড নিয়ে, বডি ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন, এখন আমি এই যে বডিটা আছে কিসের, এই যে বডি, তাই না? ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, আমরা সাদা রাখবো না, আমরা ভিন্ন একটা কালার আমরা করব। হ্যাঁ, তাহলে আমি যদি একটু করি, আমরা আগে শিখছিলাম বডির মাঝখানে এখানে কি আমরা ব্যাকগ্রাউন্ড কালার করতে পারতাম, HTML এর কোডিং বসিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করতে পারতাম। এখন HTML এর কোডিং না বসিয়ে আমরা কি সিএসএস থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করব। কিভাবে করব? আচ্ছা, এটা তো গেল এটা এখানে। এরপর আবার এখান থেকে আমরা আবার শুরু করি। এই যে সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটা কিন্তু একটা কোডিং শেষ কিসের, H1 এর, তাই না? এরপর আমরা কিসে শুরু করব? বডি। হ্যাঁ, আমি লিখলাম বডি, ওকে, সেকেন্ড ব্র্যাকেট আরম্ভ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, বডি। এখন আমি বডিটাকে কি করব? আমাদের ইচ্ছা মতো ফরম্যাটিং করবো, মানে পুরো বডিটাকে। হ্যাঁ, পুরো বডির আমরা কি করব? ফরম্যাটিং করব। তাহলে বডি নিলাম, সেকেন্ড ব্র্যাকেট আরম্ভ, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন বডিকে আমরা কি করতে চাই? আমরা বডিকে কেটে টুকরা টুকরা করব, ঠিক আছে, পিস করব, যেমন ইচ্ছে তেমন করব। ওকে, তো আমরা প্রথমে বডিটাকে কি করব? কালারটা চেঞ্জ করব। কালার কি করব? ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার কোলন, আমি দিচ্ছি রেড। একটু সবাই দেখেন কোডিংটা কিভাবে হচ্ছে। আমি কি নিয়ে কাজ করবো এখন? বডি নিয়ে, তাই না? বডির মধ্যে আমি কি চেঞ্জ করব? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। তাহলে ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার কোলন রেড, তাই তো? রেড হয়ে গেছে না? রেড হয়ে গেছে। আমি যদি ব্লু দিই, হয়ে গেল ব্লু। তারপর আমি যদি এখানে কি দিই, পিঙ্ক দিই, পিঙ্ক হয়ে গেল। আমি যদি এখানে টমেটো দিই, দেখি কি হয়, টমেটো হয়ে গেল। ঠিক আছে, মানে টমেটো কালার, যেটা অরেঞ্জ দিয়ে অরেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আশা করি বিষয়টি বুঝে গেল। আমি পিঙ্কে দিই আগের মতো। বলেন, আমরা সবাইকে চেঞ্জ করতে পারবো? আমরা কি সিএসএস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারকে আমরা চেঞ্জ করতে পারবো? পারবো, গুড, ভেরি গুড। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করলাম সিএসএস দিয়ে। হ্যাঁ, HTML করার চেয়ে সিএসএস দিয়ে করা অনেক সহজ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক, ঠিক আছে। এখন আমার এটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এটার পিছনে একটা ছবি আসবে। কি ছবি? আমার পুরো ওয়েবসাইট জুড়ে একটা ছবি আমি কি দেখাতে চাই। হ্যাঁ, কোনো কালার হবে না, কিচ্ছু হবে না, একটা ছবি আমি দেখাতে চাই। ছবিটা কি? ধরুন ছবিটা একটা ফুলের ছবি। আমি একটা ফুল নিয়ে আসি, ফুল, এখানে তো ফুল নেই, ফুল, এই যে এই ছবিটা আমি কি দেখাতে চাই, আমি এই ছবিটা নিয়ে আসলাম, কাট করে, ধরুন কপি করলাম। আমি যে ছবিটা নিয়ে আসতে চাই সেই ছবিটা আমি আগে আমি এখানে নিয়ে আসলাম। কোন ছবিটা আমি নিয়ে আসতে চাচ্ছি? যে ফ্লাওয়ার ডট জেপিজি, মানে একটা ফুলের ছবি। আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুলের ছবি আমি চাচ্ছি আমার পুরো ওয়েবসাইট জুড়ে, আমার ওয়েবসাইটের সকল পৃষ্ঠে জুড়ে। আমার ওয়েবসাইট যদি 1000টা পৃষ্ঠা থাকে, 1000টা পৃষ্ঠার মধ্যে কি থাকবে? এই একটা ফুলের ছবি থাকবে, ফুল,
তাই তো? আমার ফুলের নাম কি? flower.jpg। ওকে, এটা flower.jpg লেখা দরকার, আমি বানা লিখি ফুল, FUL, তোমার ফুলিশ হয়ে যায়, FUL, full.jpg। ঠিক আছে, তাহলে আমার আমার ইমেজের নাম কি? full.jpg। ওকে, দিলাম। এখন দেখেন, আমি এখন ব্যাকগ্রাউন্ড কালার দেব না, আমি দেব ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ড্যাশ ইমেজ, তাই তো? ব্যাকগ্রাউন্ড ইমেজ কি হবে? এটা full.jpg দিলাম, কিন্তু কোনো কিছু আসবে না। full.jpg দিলাম, কোনো কিছু আসবে না। কেন আসতেছে না? কারণ আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে যে বসাবো, ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে বসানোর জন্য সিএসএস এর কোডটা কি, সেটা আমাদেরকে সঠিক কোডটা বসাতে হবে, তাই তো? এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ সিএসএস কোড আমরা একটু গুগল থেকে সার্চ করে বের করি। ব্যাকগ্রাউন্ড ইমেজ সিএসএস কোড, ব্যাকগ্রাউন্ড ইমেজ background image CSS code, okay? Background image CSS code, background image এই যে background image এর CSS code হচ্ছে URL, background image URL, এটা অনেক কিছু আসলো। হ্যাঁ, এই যে আমরা একটু কপি করি, কমা, এটা এই মানে কয়েকটা ইমেজ করার জন্য আমি জাস্ট একটু কপি করলাম, কপি করে আমি এখানে নিয়ে গেলাম। তাহলে জিনিসটা কি? ব্যাকগ্রাউন্ড ইমেজ কোলন URL কি হবে? এই যে ইনভার্টেড কমার ভিতরে আমরা আমাদেরটা লিখে দিই, আমাদেরটা কি? full.jpg। জিনিসটা ব্যাকগ্রাউন্ড ড্যাশ ইমেজ কোলন URL ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইনভার্টেড কমা আরম্ভ, ইনভার্টেড কমা শেষ, মানে ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ, ফার্স্ট ব্র্যাকেট শেষ, ইনভার্টেড কমা আরম্ভ, ইনভার্টেড কমা শেষ। এর মাঝখানে লিখতে হবে আপনার ইমেজের নামটা, full.jpg লিখলাম, এটা আমি সেভ করলাম। করার পর যদি আমি এখানে দিই, চলে আসলো, চলে আসছে না? আসছে? এভাবে আমি ওয়েবসাইটের মধ্যে যদি 1000টা যদি ইমেজ তৈরি করি, 1000টা ইমেজ কি থাকবে? ফুলের ইমেজে থাকবে। সবাইকে বুঝতে পেরেছেন বিষয়টা? দেখেন, আমরা ডিজাইনটাকে সুন্দর করলাম, মানে আমরা HTML দিয়ে আমরা এই ডিজাইনটা আমরা এত সুন্দর করতে পারতাম না, যেটা আমরা CSS দিয়ে আমরা করতে পারতেছি। তাহলে আমরা CSS দিয়ে মানে ব্যাকগ্রাউন্ড, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিয়ে আসার CSS কোড কি আমরা কি জানি নাকি জানি না? জানি নাকি জানি না? জানি না। ভেরি গুড। তাহলে আমরা গুগলে সার্চ করব, সার্চ করে তাৎক্ষণিকভাবে আমরা জানবো, জেন আমরা নিয়ে আসবো, নিয়ে আসার পর আমরা এটাকে নিয়ে বুঝবো। হ্যাঁ, এমন না যে জিনিসগুলো কপি করে পেস্ট করে দিলে হয়ে যাবে। জিনিসটাকে কপি করে আপনি নিয়ে আসবেন, আপনি জাস্ট ভুলে যাবেন, সেই জন্য কি করা? গুগল থেকে সার্চ করে নিয়ে আসা। কিন্তু গুগল থেকে সার্চ করে যে চোখ বন্ধ করে বসাতে তো হবে না, এটাকে আমাদেরকে ভাবতে হবে, এটা নিয়ে, এটা কোনটা কি সেটা বুঝতে হবে, বুঝে আমাদের মতো করে সেটাকে মডিফাই করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা ফুল নিয়ে আসলাম, তাই তো? আচ্ছা, আমি চাচ্ছি ফুল না, আমি চাচ্ছি একটা অ্যানিমেশন তৈরি করবো, মানে একটা অ্যানিমেশন তৈরি হবে। কি হবে? একটার পর একটা অ্যানিমেশন আসবে, একটার পর একটা অ্যানিমেশন আসবে। ওকে, কিরকম? তাহলে আমরা অ্যানিমেশনটা তৈরি করি আগে। এই যে আমি একটা অ্যানিমেশন আগে থেকে তৈরি করে রেখেছি, কোথায়? আমি একটা অ্যানিমেশন অলরেডি তৈরি করে রেখেছি, অ্যানিমেশনের নাম হচ্ছে কি? এই যে food222.gif। আচ্ছা, ফুড বাদ দেন, আমি নতুন একটা অ্যানিমেশন আমি তৈরি করি। হ্যাঁ, আমরা যাব কোথায়? GIF gifmaker.me। এখানে আমি আগে একটা অ্যানিমেশন তৈরি করে নিয়ে কি করব?
আচ্ছা দুইটা ফুল নিয়ে আমি, হ্যাঁ দুইটা ফুল আমি আরেকটা ফুল নিয়ে এসেছি, হ্যাঁ সেই দুইটা ফুল নিয়ে আমি একটা অ্যানিমেশন তৈরি করবো। এটা তো 520, আমাদের একটু বড় ফুল লাগবে। সেভ ইমেজেস নিলাম, কোথায় এটা, রেডি এখানে আমি দিই ফুল টু, ওকে এটা দেখছি ফুল 3। ওকে ফুল 1, ফুল 2, ফুল 3 দিলাম। আমরা তিনটা ফুল নিয়ে একটা অ্যানিমেশন তৈরি করবো, এটা আপনারা বুঝতেই পারবেন। এটা একটা, এটা একটা, ওকে কপি করলাম, এখানে রাখলাম, তাই তো তিনটা ছবি আমি রাখলাম, রাখার পর আমি এগুলো দিয়ে একটা অ্যানিমেশন তৈরি করি। আমরা অ্যানিমেশনের জন্য জিফ মেকারে গেলাম, এগুলো আপনারা জানেন, আমাদের আগের ক্লাসে এগুলো আলোচনা হয়েছিল। আপলোড ইমেজ, এরপর ডেস্কটপ, HTML3, HTML কই, এক দুই তিন, আমরা তিনটা ছবি দিয়ে একটা অ্যানিমেশন তৈরি করতে যাচ্ছি, যেটা আমাদের ওয়েবসাইটে ডিসপ্লে হতে থাকবে পুরা পেজ জুড়ে হালকা ভাবে। হ্যাঁ এটা অনেক স্পিডে হচ্ছে, আমরা একটু কমাই দিই জিনিসটা। আমরা তৈরি করলাম, তৈরি করে আমরা এটাকে ডাউনলোড করি। ওকে ডাউনলোডের নাম কি, WEPP, ডাউনলোড করি। হয়ে গেল, WEPP এটাই। হ্যাঁ আমি এটাকে কাট করে আমাদের HTML ফোল্ডারের ভিতরে নিয়ে আসলাম। পেস্ট, ওকে ওকে তাহলে এটা হচ্ছে আমাদের জিপ ফাইল, তাই তো অ্যানিমেশন ফাইল। আমি এই অ্যানিমেশন ফাইলের নাম দিলাম ফুল 222, ঠিক আছে, ফুল 222। এখন দেখেন এটা হচ্ছে আমাদের একটা অ্যানিমেশন ফাইল ফুল 322.gif, তাই তো ফুল 322.gif। এখন দেখেন কি হয়, আমরা যদি জাস্ট এখানে যদি চেঞ্জ করে দিই ফুল 322.gif,
আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি জাস্ট ফাইলের নামটা চেঞ্জ করে দিলাম। আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ এখন কি হবে, full322.js। হ্যাঁ, এটা যদি আমি দিই কি হবে দেখেন, ঠিক আছে, হয়ে গেল। এভাবে কি আমার ওয়েবসাইটটা আমি আরো যদি ইমেজটা যদি আমি আরো হালকা করে দিই, এভাবে অ্যানিমেশন হইতে থাকবে। এই ইমেজটা ঠিক আছে, এই ইমেজটা আমাদের একটু ছোট হয়ে গেছে। আমরা যখন সিরিয়াসলি যখন আমরা কাজ করবো তখন তো আমরা সবগুলো ইমেজ সেম সাইজের দেবো, তখন আর ইয়ে হবে না। আর এগুলা একটা থেকে একটা যখন ডিসপ্লে হতে থাকবে তখন একটা ট্রানজিশন হয়ে হয়ে জিনিসগুলো ডিসপ্লে হবে। ওকে, তখন জিনিসগুলিকে আরো 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 সুন্দর হবে। আর একটা মজার বিষয় দেখেন, আচ্ছা আমি আবার আগের মতো করি, এটাকে আমি নিয়ে আসি। হ্যাঁ, আমি আমার এটার এই ছবির নাম কি, কোথায়, আমার এই ছবির নাম হচ্ছে কি ফুল, এই যে এই ছবিটা আমি নিয়ে আসতে যাচ্ছি, full2.jpg। full2 আমি একটা স্টিল ছবি দেব। হ্যাঁ, full2.jpg, full2.jpg। ওকে, তাহলে পুরো কোডিংটা কি, বডি আরম্ভ, বডি, হ্যাঁ, সেকেন্ড ব্রেকেট আরম্ভ, সেকেন্ড ব্রেকেট শেষ, তার মাঝখানে কি বডির ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি ইউআরএল, ফার্স্ট ব্রেকেট শুরু, ফার্স্ট ব্রেকেট শেষ, ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ, আমার ইমেজের নামটা full2.jpg। এই ইমেজটাকে আমি কি করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আমি দিতে চাচ্ছি। ওকে, ব্যাস হয়ে গেল। জিনিসটা বেশি বড় হয়ে গেল, তাই না, অনেক বেশি বড় হয়ে গেল। আচ্ছা আমি এটাকে দিচ্ছি ভাবে, শুধুমাত্র ফুলকে দিচ্ছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা যদি এই ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, যে কোনো কিছু আমরা কি চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা কি করলাম, টেক্সটকে আমরা চেঞ্জ করলাম, তারপর আমরা বডিকে চেঞ্জ করলাম, তাই তো। আচ্ছা, এখন মজার বিষয় হলো এই ব্যাকগ্রাউন্ড ইমেজকে আমরা নিয়ে আসলাম, এই ব্যাকগ্রাউন্ড ইমেজকে আর কি করা যায়। হ্যাঁ, আমি চাচ্ছি ইমেজটাকে আমি উপর থেকে নিচে নামাবো, নিচের দিকে দেখাবো, নিচ থেকে উপর দিকে দেখাবো, অনেকভাবে আমি তো দেখাতে পারি, বাট কিভাবে দেখাবো সেটার কোডিং আমি জানি না। ওকে, জানি না। তাহলে আমি কি করব, আমি যাবো W3 স্কুলে। দেখেন, একটু দেখেন, আমি যাবো কোথায়, W3 স্কুল, w3schools.com। দেখেন w3schools.com, স্কুলস হবে, আমরা W3 স্কুলস আসলাম। তাহলে W3 স্কুলস থেকে আমরা কি কি শিখতে পারি, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট সবকিছু আমরা কি শিখতে পারি। হ্যাঁ, এই যে আমরা CSS এ যাচ্ছি, লার্ন CSS। হ্যাঁ, W3 স্কুল আসলাম, স্কুলে এসে কি করলাম, লার্ন CSS। এই যে লার্ন HTML শুধু HTML, লার্ন CSS, লার্ন, হ্যাঁ, বুটস্ট্র্যাপ, W3 CSS, লার্ন কালারস, লার্ন আইকন, লার্ন গ্রাফিক্স, অনেক অনেক কিছু আছে, জাভাস্ক্রিপ্ট। তাহলে আমি w3school.com এ আসলাম, এখান থেকে আমি আসলাম কোথায়, লার্ন CSS। টোটাল CSS এর টিউটোরিয়াল আমার কাছে এখন ওপেন হবে। হ্যাঁ, CSS হোম, CSS ইন্ট্রোডাকশন, CSS সিনট্যাক্স, CSS সিলেক্টর, CSS হাউ টু, অনেক অনেক কিছু আছে CSS এর, তাই তো, বিশাল কিছু। এখন আমি চাচ্ছি কি CSS এর ব্যাকগ্রাউন্ড কালার, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই দেখেন, আমি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজে আসি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, CSS, এটা CSS কম্বিনেশন, CSS নেভিগেশন, অ্যাডভান্স, CSS ব্যাকগ্রাউন্ড, তাই তো, এটা CSS ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে আসার পরে এই যে CSS ব্যাকগ্রাউন্ড এরকম আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড অরিজিন, ব্যাকগ্রাউন্ড ক্লিপ, হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এইভাবে করব। ব্যাকগ্রাউন্ড পজিশন, তাহলে আমরা পজিশনটা আমরা কি চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড পজিশন কি, রাইট বটম লেফট টপ, তাই তো, ব্যাকগ্রাউন্ড পজিশন। আমরা এটাকে একটু প্র্যাকটিস করে দেখি। ব্যাকগ্রাউন্ড পজিশন, আমরা দিলাম কি ব্যাকগ্রাউন্ড পজিশন, USITION, TION। ব্যাকগ্রাউন্ড পজিশন কি, ও সরি, এখানে একটা কোলন হবে, এই যে কোলন, এটা না দেওয়া এরকম হচ্ছে, মানে সেমিকোলন। ব্যাকগ্রাউন্ড পজিশন আমি দিলাম রাইট লেফট টপ, ধরুন লেফট
টপ, তাই তো? মানে আমার ইমেজটা দেখাবে কোত্থেকে? লেফট টপ থেকে। একটু আমি দেখি কোনো চেঞ্জ হয়েছে কিনা। আমার ইমেজটা বড়, সেই জন্য জিনিসটা বোঝা যাচ্ছে না। ইমেজটা যদি ছোট হইতো তখন সেটা কি হইতো, বাম পাশে উপর থেকে সেই জিনিসটা দেখাইতো। হ্যাঁ, পজিশন। তারপর দেখে আমি আর কি চেঞ্জ করতে পারি। লেফট টপ, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, রিপিট। আচ্ছা, লেফট টপ, রাইট বটম করে দেখি। আমার ইমেজটা বড় হওয়াতে একটু এটা বোঝা যাচ্ছে না। আমি যদি রাইট বটম, ঠিক আছে, চেঞ্জ হয়েছে না? ইমেজটা আমার অনেক বড় হওয়াতে এটা ডান পাশে নিচ থেকে কি এটা এই জিনিসটা দেখাচ্ছে। এভাবে ইমেজের সাইজটা মানে পজিশনটা চেঞ্জ হবে। তাহলে আমরা বুঝলাম যে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, আবার ব্যাকগ্রাউন্ড ইমেজের বিভিন্ন পজিশন আমরা চেঞ্জ করতে পারি। আমি টোটাল পজিশনটা মুছে দিচ্ছি, আবার আগের মতো হয়ে যাবে। আশা করি একটু ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হলো এখন আমরা সিএসএস, আমরা ডাব্লিউ3 স্কুলটাকে একটু ভালো করে দেখি। আমি এতক্ষণ যে জিনিসগুলো আমি দেখালাম সেটা হচ্ছে জাস্ট বেসিক জিনিসটা বোঝানোর জন্য যে আসলে সিএসএস জিনিসটা কি। বলেন আমি আসলে বুঝাতে পেরেছি কিনা? সিএসএস জিনিসটা মোটামুটি কি, মানে ইহা কি, এটাকে আমরা কি বুঝতে পেরেছি? কই জনগণ কিছু বলে না কেন? একটু আমার সাথে হাত দেখিয়ে কথা বলতে হবে। যেরকম সবার মাইকটা যদি আমি অফ করে রেখেছি, হাত দেখিয়ে কথা বলতে হবে। আমরা কি বুঝতে পেরেছি সিএসএস জিনিসটা কি? জহিরুদ্দিন আপনি বলুন তো সিএসএস জিনিসটা কি? জহিরুদ্দিন মাইক দিচ্ছে। আরে একটু প্রস্তুতি নেন ভালো করে, তারপরে বলি। কে বলতে পারবেন? মিল্টন আপনি বলেন, মিঠুন বলেন, যা বুঝছেন তাই বলেন। ব্যাকগ্রাউন্ড কালার এবং মানে ডিজাইন করা আর কি সিএসএস এর মাধ্যমে। বলেন এটা কি খাবার জিনিস নাকি নাকি মাথায় দেওয়ার জিনিস? স্যার দুটোই না। দাঁড়ান আমি আরেকজনকে দেখি, যে যতটুকু বুঝছেন। রাজাউল করিম আপনি বলেন, যতটুকু বুঝছেন ওটুকু বলেন, মানে আপনার সিএসএস জিনিসটা কি? সিএসএস টা হচ্ছে স্যার এইচটিএমএল আগে যেভাবে করছি ঠিক এখন আরো ভিন্নভাবে করা, আরো ভিন্নভাবে আরো সুন্দর করে ডিজাইন করে করা। ডিজাইন করা, রাইট, আরো সুন্দরভাবে ডিজাইন করা। তারপর আর কে বলবেন? সাইয়েদুজ্জামান আপনি বলেন, যতটুকু বুঝতে পেরেছেন ওটুকু বলেন। স্যার এটা হলো কি, আমি যেটা মনে হচ্ছে এটা এইচটিএমএল এর অ্যাডভান্স ভার্সন মনে হচ্ছে আমার কাছে। HTML এর অ্যাডভান্স ভার্সন, হ্যাঁ আপনার এই তো ঠিক আছে, বাট আসলে সেটা না। HTML এক জিনিস, CSS আরেক জিনিস। হ্যাঁ, আরো HTML অ্যাডভান্স ভার্সন, এটা ঠিক আছে, একদিক দিয়ে ঠিক আছে। আরেক দিক হলো HTML টাকে কি করা, ওই ডিজাইন করা, আরো সুন্দর করা। দেখি আমি আরেকজনকে বলি, সুজয় বলেন, সুজয়ের মাইকটা অন করেন। হুম, স্যার সিএসটি হলো যে আমরা দোকানে শোপিসে যেমন ডল সাজিয়ে রাখে ওটাকে সাজানো, এটার মধ্যে নতুনত্ব আনন্দ, নতুনত্ব আনা, সাজানো, মানে মনের মাধুরী মিশিয়ে সাজানো। এটা হলো সিএসএস এর কাজ, যেটা আমরা HTML দিয়ে যেটা আমরা করতে পারি না। আচ্ছা, তাহলে এখন আমি মোটামুটি কি বেসিক জিনিসটা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি, এবং এটা কেন দরকার সেটা বুঝাতে পেরেছি। তো আমরা ওয়েবসাইটের মধ্যে যত রকমের ডিজাইন দেখি, এই যে মাউস সরালে, মাউস নিলে একরকম, মাউস সরালে আরেক রকম। হ্যাঁ, আমরা কি দিয়ে করতে পারবো? সিএসএস দিয়ে। একটা বাটন দেখতে পাচ্ছেন, সেই বাটনটা নিজে নিজে কালার চেঞ্জ হচ্ছে, লাল রং, সবুজ, ইচ্ছে মতো চেঞ্জ হচ্ছে। কি দিয়ে করতে পারবো? সিএসএস দিয়ে। হ্যাঁ, আর অনেক অনেক নাইস নাইস স্টাইল আমরা তৈরি করতে পারবো। আমরা এগুলো নেক্সট ক্লাসে শিখবো। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা HTML থেকে সিএসএস টা শিখবো। হ্যাঁ, তাহলে সিএসএস টা শেখার জন্য আমরা কোথায় যাবো? W3 স্কুলে গেলাম, W3 স্কুল থেকে সিএসএস এ আসলাম, তাই তো? একটু আগে আমি যেটা দেখিয়েছি, আমি আরেকটা দেখাই জিনিসটা। এখন আপনারা সবাই যে আমি যেটুকু করছি এটুকু সবাই করে ফেলবেন। এক নম্বর কাজ করার পর কি করবেন? W3 স্কুলে যাবেন। W3 স্কুল হচ্ছে বস। কিসের বস? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখার বস হলো কে? জাভাস্ক্রিপ্ট, এই W3 স্কুল। আর কোনো নোট লাগবে না, ঠিক থাকবে না, কিচ্ছু লাগবে না। কথা
কতক্ষণ শোনা যায় নাই? রাজুল করিম 5-6 সেকেন্ড স্যার। ও 10 সেকেন্ড। আচ্ছা, কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের প্রথম কাজ হলো, আমি যতটুকু করলাম এই যে বেসিক শিটটা তৈরি করা, এটুকু সবাই তৈরি করে ফেলবেন। হ্যাঁ, তৈরি করার পর কোথায় আসবেন? W3 স্কুলসে আসবেন। w3schools.com আসলাম। এসে আমরা এখান থেকে যাব লার্ন সিএসএস, তাই তো? লার্ন সিএসএস বিভিন্ন ট্রেনিং সেন্টারে শিট দেয়, কোনো দরকার নেই। ওকে, কোনো শিটের দরকার নেই, কোনো কিছু দরকার নেই। দেখেন আসবেন কোথায়? জাস্ট লার্ন সিএসএস। শিট হলে জিনিসটা কঠিন হয়ে যায়। আমাদের ক্লাসের বিশেষত্ব হলো আমাদের কোনো ক্লাসের কোনো শিট থাকে না, কোনো ক্লাসের কোনো নোটস থাকে না, কোনো ক্লাসের কোনো শিট থাকে না। বলেন, শিট ছাড়া ক্লাসগুলো বুঝতে কি অসুবিধা হয় সুজয়? না স্যার, শিট থাকলেই বরং কি ঝামেলা, তাই না? অনেক ঝামেলা স্যার, শীত থাকলে স্যার পড়া হয় না। এই শিট খুঁজো, ও সেই শিট খুঁজো, ওই শিটের কোথায় কি আছে, ওই শিট পাচ্ছি না, তাই না? অনেক ঝামেলা। আপনার ক্লাসে তো স্যার এক মানে ওই যে 10 সেকেন্ড মিস করলে মনে হয় যে অনেক মিস করে ফেললাম কি জিনিস। হ্যাঁ, আরো মজার বিষয় হলো শিট থাকলে আপনার শিটগুলো কিন্তু সবসময় আপনার হাতের কাছে থাকবে না। জি স্যার, আপনি শিটগুলো ফটোকপি করে খুব যত্ন করে আপনি রাখছেন, কিন্তু 2 মাস পরে, 3 মাস পরে বা 6 মাস পরে খুঁজে দেখবেন যে নাই, তাই না? না এবং পড়া হয় না স্যার, এটা পড়াও হয় না, পড়া। পড়া হয় না। এবং শিট দেখবেন যে কি ওইটা আপনি প্রথমে সবকিছু বুঝতে পারছেন, কিন্তু পড়া শিট দেখে আর কোনো কিছু বুঝতেছেন না। জি স্যার, জি হ্যাঁ, স্যার, বোঝা আবার যায় না। শিটের মধ্যে তো ব্যাকডেটেড, শিটের মধ্যে আপটুডেট জিনিসগুলো থাকে না। বাট অনলাইন না। দেখে হলে আপনি একদম রাইট, একদম আপটুডেট জিনিসগুলো পাবেন। হ্যাঁ, খুব সহজভাবে পাবেন। জি স্যার, আমাদের শীট হচ্ছে স্যার গুগল। হ্যাঁ, রাইট। আমাদের গুগল থাকলে আর কোনো কিছুই লাগে না, তাই না? মুখস্থ রাখার দায়িত্ব হচ্ছে গুগলের। ঠিক আছে, তাহলে আমরা সিএসএস আসলাম। সিএসএস এসে আমরা কি এখন আমরা সিএসএস শিখবো। তাহলে সিএসএস যে আমরা শিখবো, সিএসএস এর আমাদের ইয়াটা কি, আমাদের যে ওই ইন্ডেক্স, হ্যাঁ মানে শিডিউল, যে আমরা কোনটার পর কোনটা শিখবো, আমাদের কি এগুলো কি বোঝার দরকার আছে? মানে শিডিউলগুলো কি সিরিয়ালিটি কি আমাদের মনে রাখার দরকার আছে? সিরিয়াল এখানে করা আছে না? সিএসএস হোম, সিএসএস ইন্ট্রোডাকশন, সিএসএস সিনট্যাক্স, হ্যাঁ, তারপরে কি সিলেক্টরস, সিএসএস হাউ টু, সিএসএস মার্জিন, সিএসএস পেডিং, সিএসএস বর্ডার, হাইট, ওয়েট, বক্স মডেল, আউট, টেক্সট, ফন্ট, আইকন সবকিছু লেখা আছে এখানে। ফ্লোট, এগুলো সবগুলো সিএসএস এর ভাষা। সিএসএস এর টার্ম গুলো কি? এই যে একটা টার্ম হচ্ছে ফ্লোট, ফ্লোট কিভাবে করবেন, পজিশন কিভাবে করবেন, হ্যাঁ, এই তারপরে পেডিং কিভাবে করবেন, মার্জিন কিভাবে করবেন, হ্যাঁ, এইগুলো সবগুলো হচ্ছে কি ওভারফ্লো করা, হ্যাঁ, এই যে গ্রেডিয়েন্ট করা, হ্যাঁ, গ্রেডিয়েন্ট করা, এই করা, শ্যাডো করা, 2D ট্রান্সফর্ম করা, 3D ট্রান্সফর্ম করা, অনেক মজার বিষয় সিএসএস। যত করবেন তত এটা মজা লাগবে। তাহলে আমরা কিসের পর কি শিখবো, কোনটার পর কোনটা শিখবো, সেই যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা আমাদের মনে রাখার দরকার নেই, মুখস্থ রাখার দরকার নেই, আমাদের সেটা এখানে শিটে দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা শিট থেকে দেখি। সিএসএস হোম, হ্যাঁ, CSS is a language that describes the style of an HTML document. CSS describes how HTML element should be displayed. CSS টা describe করে HTML element গুলো কিভাবে ডিসপ্লে হবে। ওকে, this tutorial will teach you CSS from basic to advanced. ওকে, ভালো কথা। তাহলে CSS এর বেসিকটা কি? বডি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, লাইট ব্লু, এই যে আমরা যেগুলো করলাম আর কি সিএসএস এর ইয়াতে, হ্যাঁ, এখানে একটা বডির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেখাইছে, কালার, টেক্সট, তাই না? আমরা মোটামুটি দেখলাম। এই যে যেমন টেক্সট অ্যালাইন, তাই না? টেক্সট অ্যালাইন সেন্টার, এটাকে আমরা প্র্যাকটিস করতে পারি না একবার? আমরা একটু প্র্যাকটিস করে দেখি। টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন, LIN, অ্যালাইন সেন্টার দিলে কি হয়? এটা সেন্টার হয়ে যাবে না? হয়ে গেছে না সেন্টারে? ঠিক আছে, তার মানে আমরা প্রত্যেকটা জিনিস আপনি যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে যখন আপনার মনের মধ্যে করে হবে, তখন দেখবেন যে আপনার জিনিসটা অনেক মজা লাগতেছে। আচ্ছা, টেক্সট অ্যালাইন সেন্টার, এরপর কি? এই যে ট্রাই ইউরসেলফ যখন আপনি দিবেন, ট্রাই ইউরসেলফ, দেখেন এখানের ভিতরে আপনি কোডিংটা এখানে লিখতে পারবেন।
এটার মজার বিষয় হলো এটা, ওই যে ওয়েবসাইট থেকে যখন আপনি শিখবেন তখন আপনাকে আলাদাভাবে শিট না করলেও চলবে। ট্রাই ইউরসেলফে দিবেন, ইউরসেলফে দিলে এখানে কি, এই যে জিনিসটা এখানে আপনি লিখবেন, লিখে রানে ক্লিক করলে আপনি সেটা আউটপুট দেখবেন। ইনপুট দেবেন, ইনপুট দিয়ে যখন রানে ক্লিক করবেন সেটা আউটপুট দেখবেন। হ্যাঁ, যাও এভাবে চাইলে করতে পারেন, আবার চাইলে কি আপনারা শীট তো এখানে তৈরি করছেন, তৈরি করে কি এটার মধ্যে করতে পারেন। আচ্ছা, এরপর সিএসএস টেমপ্লেট, সিএসএস প্রপার্টিজ, সিএসএস এক্সাম, অনেক কিছু আছে। আমরা যাচ্ছি সিএসএস ইন্ট্রোডাকশন। আপনারা সবাই এগুলো দেখবেন, এভাবে দেখবেন। হ্যাঁ, তাহলে আমাদের পরের ক্লাসটা করাটা আমি আগামী ক্লাসে একটা ক্লাসের মধ্যে আমি কি শেষ করার চেষ্টা করব। আপনার তাহলে আগামী ক্লাসটা বুঝতে আপনাদের সহজ হবে। সিএসএস ইন্ট্রোডাকশন। সিএসএস, হোয়াট ইজ সিএসএস? সিএসএস মানে হলো ক্যাসকেডিং স্টাইল শিট। হ্যাঁ, সিএসএস ডেমো, এটা 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 সেটা অনেক কিছু আছে। সিএসএস এর বডি, সিএসএস এর বেসিক হলো এগুলো। ওকে ওকে ওকে, শেষ। সিএসএস এর সিনট্যাক্স। সিনট্যাক্সটা কি? এই যে S1 আর H1 এর মধ্যে সেকেন্ড ব্র্যাকেট আরম্ভ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর মধ্যে কালার ব্লু। তাহলে কালারটাকে কি বলে? এটাকে বলে প্রপার্টি। আর আমি যে লিখলাম ভ্যালু ব্লু, এটাকে কি? ভ্যালু। তাহলে এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। ফন্ট সাইজ, হ্যাঁ, এটা হচ্ছে প্রপার্টি, আর কত করব সেটা হচ্ছে ভ্যালু, তাই তো? এই যে কালার প্রপার্টি কি, ভ্যালু কি, হ্যাঁ। আর এটা হচ্ছে কি? ডিক্লারেশন। এটা হচ্ছে সেক্টর। তাহলে আমি কোন সেক্টর নিয়ে, আমি S1 নিয়ে কাজ করতেছি, তার মানে এটা হচ্ছে কি, যেটা নিয়ে আমি সিলেক্ট করলাম এটা হচ্ছে সেক্টর, তাই তো? এটা হচ্ছে সেক্টর ডিক্লারেশন। এই সেক্টরকে আমি কি করতে চাচ্ছি, এটা হচ্ছে আমার কি ডিক্লারেশন, হ্যাঁ, মানে ঘোষণা দাও আমি কিরকম করতে চাচ্ছি আমার এই সেক্টরটাকে, এই চোনটাকে আমি কিরকম করতে চাচ্ছি এটা, হ্যাঁ। তারপর এই ডিক্লারেশনের মধ্যে কি আছে, এটা হলো কি, কালারটা হলো প্রপার্টি, এটা হলো ভ্যালু, প্রপার্টি ভ্যালু। আশা করি বিষয়টা ক্লিয়ার। যে আমরা একটুকু আমরা করে ফেলছি অলরেডি। তারপরে সেক্টর, এখানে আমরা তো সেক্টর বুঝলাম, তাই না? সেক্টর মানে H1, যেটা নিয়ে আমরা কাজ করব। এই সেক্টরস নিয়ে আরো ভালোভাবে বলা হয়েছে এখানে। সেক্টরস, সেক্টরস জিনিসটা কি? CSS sectors. CSS sectors are used to find or select the HTML elements you want to style. Text align center, text color, এটা ঠিক আছে, একটু প্র্যাকটিস করেন। CSS how to, CSS how to। আচ্ছা, এখানে দুইটা CSS এর কথা বলা আছে, একটা হচ্ছে এক্সটার্নাল CSS আর একটা হচ্ছে ইন্টারনাল CSS। ইন্টারনাল CSS আমি এই বিষয়টা একটু বুঝাই, একটু বুঝাই। হ্যাঁ, ইন্টারনাল CSS এবং এক্সটার্নাল CSS সবাই কি আছে আমার সাথে? একটু হাত তোলেন, একটু দেখেন আমাকে আছেন কিনা। ধন্যবাদ। তাহলে আমরা এখন বুঝবো ইন্টারনাল CSS এবং এক্সটার্নাল CSS, তাই তো? আমরা যে জিনিসটা করলাম, যে CSSটা আমরা করলাম, এটা হচ্ছে এক্সটার্নাল, মানে এটা হচ্ছে আমাদের HTML এর কোডিং, এটা হচ্ছে CSS এর কোডিং, তাই তো? এটা হচ্ছে সম্পূর্ণ কি এক্সটার্নাল, তাই তো? কিন্তু আমরা এভাবে আলাদা ফাইল তৈরি না করে আমরা চাইলে এই CSS এর কোডিংটাকে আমরা কোথায় লিখতে পারি? HTML এর ভিতরে আমরা কি লিখতে পারি, মানে একটা শীট হবে, একটা শীটের ভিতরে আমরা কি করতে পারি, HTML এর ভিতরে আমরা কোডিংটা লিখতে পারি, আলাদাভাবে শীট তৈরি না করেও। ওইটা হচ্ছে ইন্টারনাল CSS। হ্যাঁ, ইন্টারনাল CSSটা আমরা একটু দেখি, কোডিংটা কোথায় হবে। কোডিংটা হবে এই যে দেখেন, একটা হচ্ছে এক্সটার্নাল, এটা হচ্ছে ইন্টারনাল। কই ইন্টারনাল CSS মাল্টি স্টাইল শীট, ইনলাইন CSS। এই যে ইন্টারনাল CSS এর কোডিং গুলো কোথায় হবে? এই যে দেখেন, বডি আরম্ভ না, হেড আরম্ভ, এই যে হেড আরম্ভ, হেড শেষ, মানে হেডের ভিতরে হবে। দেখেন, আমরা যদি ইন্টারনাল CSS যদি আমরা করি, তাহলে কি হবে? হেড আরম্ভ, হেড শেষ, হ্যাঁ, এটার মাঝখানে হবে কি ইন্টারনাল CSS গুলো। পার্থক্য কি হবে? জাস্ট স্টাইল শুরু, স্টাইল শেষ। আমি একটু আপনাদেরকে করে দেখাই জিনিসটা। আমি যদি আমি যদি চাই যে আমি দুইটা CSS এর জন্য আমি আলাদা কোনো ফাইল নেব না, আমি HTML এর ফাইলের মধ্যে আমি কি CSS এর কোডিং আমি লিখতে পারবো। ওকে, তাহলে আমি কিভাবে লিখবো সেটা? এই যে হেড আরম্ভ, হেড শেষ, তাই তো? হেড আরম্ভ, হেড শেষ, হেড আরম্ভ, হেড শেষ। এই হেডের মাঝখানে আমি কি করব? আমি CSS এর জন্য আমি কি লিখবো? কোডিং গুলো এখানে লিখবো। বাট CSS এর কোডিং গুলো লেখার আগে আমাদেরকে কি করতে হবে? এখানে স্টাইল আনতে হবে, STYLE, স্টাইল আরম্ভ, স্টাইল শেষ।
স্টাইল আরম্ভ স্টাইল শেষ, এটার মধ্যে আমি কি করতে পারবো, সকল সিএসএস এর কোডিং আমি এখানে লিখতে পারবো। তার মানে আমার দুইটা ডকুমেন্ট করার দরকার হবে না, একটা ডকুমেন্ট করলেই হবে, এবং আমাকে আর কোনো লিঙ্ক করাইতে হবে না। এক্সটার্নাল সিএসএস যদি আমি তৈরি করি আমাকে লিঙ্ক করাইতে হবে, আর যদি আমি ইন্টারনাল যদি করি আমাকে কোনো লিঙ্ক করাইতে হবে না। তাহলে ইন্টারনাল কোডিং গুলো আমরা কোথায় লিখবো, হেড আরম্ভ হেড শেষ, হেডের মাঝখানে, এবং কি হেডের মাঝখানে আমি আবার কি করবো, স্টাইল আরম্ভ স্টাইল শেষ, এটার মাঝখানে আমি ইচ্ছে মতো আমি আমার সিএসএস এর কোডিং গুলো লিখবো। আশা করি ইন্টারনাল সিএসএস আপনারা বুঝতে পেরেছেন। ইন্টারনাল সিএসএস, ওকে, আচ্ছা ইন্টারনাল সিএসএস। এরপর আরেক রকমের সিএসএস আছে, সেটা হলো ইনলাইন সিএসএস। ইনলাইনটা কি, যখন এক লাইনের ভিতরে যখন সিএসএস থাকবে। এখন এক লাইনের ভিতরে কিভাবে সিএসএস থাকে দেখেন, এই যে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস হলো ডক টাইপ এচটিএমএল, বডি আরম্ভ বডি শেষ, এই যে H1 স্টাইল ইকুয়াল টু কালার ব্লু, দেখছেন লাইনের মধ্যেই H1 স্টাইল ইকুয়াল টু কালার ব্লু। হ্যাঁ, মানে স্টাইল লেখাটা দেখলেই বুঝবেন কি এটা হলো কি সিএসএস এর কোডিং, স্টাইল লেখাটা দেখলেই বুঝবেন। হ্যাঁ, তাহলে একদম এটা কি আলাদা কোনো এক্সটার্নাল কোনো ফাইলে করা হয় নাই, এক্সটার্নাল ইন্টারনাল কোনো লিঙ্ক করা হয় নাই, কোডিংও করা হয় নাই, সরাসরি কি H1 এর ভিতরে কি এই যে স্টাইল ইকুয়াল টু কালার, এত এটা ঠিক আছে, সরাসরি কি একদম লাইনের ভিতরেই সিএসএস কোডিংটা। আমরা মূলত সিএসএস শিখতেছি কি জন্য, HTML CSS আমরা শিখতেছি কি জন্য, আমরা ওয়ার্ডপ্রেস শিখবো, ওয়ার্ডপ্রেসের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। ওয়ার্ডপ্রেসের বিভিন্ন থিমগুলোকে আমরা আমাদের মতো করে ভেঙে চুরে আমাদের মতো করে তৈরি করব, ঠিক আছে। সেই জন্য আমাদের কি ইনলাইন সিএসএস, তারপর কি ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, সবকিছু আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা এই জিনিসটা দেখলে আমরা বুঝবো যে এটা তো সিএসএস। স্টাইল যখন আমরা দেখতেছি তার মানে এটা কি, এটা হলো সিএসএস কোডিং, ওকে। আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা সিএসএস কয় রকম আছে, 3 রকমের। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সবচেয়ে পাওয়ারফুল কোনটা, সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ইনলাইন সিএসএস, তারপর হচ্ছে ইন্টারনাল সিএসএস, তারপর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। হ্যাঁ, যদি কোনো একটা কোডিং যদি ইনলাইন সিএসএস থাকে তাহলে সেটা ইন্টারনাল সিএসএস আর কাজ করবে না, তারপর কি এক্সটার্নাল সিএসএস আর কাজ করবে না। আচ্ছা, এই কোডিং শিখতেছি কি জন্য, নিজেরা কোডিং লেখার জন্য না, বরং বিভিন্ন প্রকারের থিমগুলোকে আমরা ডেভেলপ করার জন্য, কাজ করার জন্য। ওকে, যেমন আমরা দেখলে জন্য বুঝছি। আমরা কত 3 রকমের আমরা কোডিং কথা বলছিলাম। এরপর হচ্ছে কমেন্টস, সিএসএস কমেন্টস। আমরা এই কমেন্টস আমরা লিখতে শিখছি। হ্যালো, ঠিক আছে, ঠিক আছে। কমেন্টস, তাই তো, আমরা HTML এর কমেন্টস আমরা তো লিখতে শিখছি, তাই না। এখন CSS এর কমেন্টস আমরা কিভাবে লিখবো। কমেন্টস মানে হলো সেই লাইনটা, যে লাইনটা আপাতত আমাদের লাগবে না, মানে কোন একটা কমেন্টস যদি আমি লিখতে চাই HTML কোডিং এর মধ্যে, যেটা ডিসপ্লে হবে না, ওকে, সেটা আমরা কিভাবে লিখবো। এই যে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, তাই তো, মানে স্ল্যাশ স্ল্যাশ স্টার স্টার। আমি যদি CSS এর কোডিং এর মধ্যে এমন কিছু লিখতে চাই যেটা আমি ডিসপ্লে করতে চাচ্ছি না, হ্যাঁ, আমি এখানে একটা কোডিং লিখলাম, এই জিনিসটা আরো ভালোভাবে করতে হবে, এটা আমি আমার মতো করে একটা লিখলাম, মানে আমার মতো করে আমি একটা নোটস লিখলাম, কিন্তু আমি চাচ্ছি না এই নোটসটা কি করতে হবে, এটা আমার ব্যক্তিগত একটা কথা, হ্যাঁ, বাট আমি চাচ্ছি না এই জিনিসটা কি হোক, ডিসপ্লে হোক। তখন আমি কি করব, এটা স্ল্যাশ স্ল্যাশ, তাই তো, স্ল্যাশ স্ল্যাশ, স্ল্যাশের আগে এখানে একটা স্টার এবং এখানে একটা স্টার, ব্যাস হয়ে গেল, এবং এটা গ্রিন কালার হয়ে গেল। তার মানে এটা একটা কমেন্টস, এটা থাকবে কোডিং এর ভিতরে থাকবে, কিন্তু এই লেখাটা ডিসপ্লে হবে না। আমরা HTML এর কমেন্টস লেখা শিখছি, এখন আমরা CSS এর কমেন্টস লেখা শিখলাম, তাই তো, সেভ করলাম কমেন্টস। দেখেন আমরা কিন্তু এখান থেকে সবকিছু আমরা বুঝতে পারতেছি, তাই না। তারপর হচ্ছে HTML CSS কালার। আমরা HTML এর কালার শিখছিলাম, এখন আমরা CSS এর কালার শিখবো। কালারটা কি, এই যে টমেটো, অরেঞ্জ, তাই না, ভায়োলেট, শ্যাডো, গ্রে, অনেক রকমের কালার আছে। তারপর কালারটা কিভাবে করবেন, H1 স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, আমরা কালার অলরেডি করছি আমরা, ওকে। আবার CSS এর বর্ডার কালার কিভাবে দিবেন, এই যে বর্ডার, আমি একটা লেখা লিখলাম, সেই লেখার আমি চারপাশে বর্ডার দেব, লাল রঙের একটা বর্ডার দেব, হ্যাঁ। তাহলে CSS বর্ডার কালার কিভাবে দেব, H1 স্টাইল
এটা তো ইনলাইন সিএসএস, তাই না? H1 স্টাইল বর্ডার 2 পিক্সেল, হ্যাঁ, বর্ডার 2 পিক্সেল সলিড টমেটো, হ্যাঁ, বর্ডার 2 পিক্সেল। দেখেন আমরা যেহেতু স্টাইল এখানে আছে, আমাদের তো স্টাইল লাগবে না, আমরা যদি আউট থেকে করতেছি আমরা, তাহলে H1 আমি দিলাম বর্ডার বানানটা বলছে BORDER, দেখেন BORDER কত পিক্সেল আমি দিলাম 10 পিক্সেল। দেখি কি হয়। কিভাবে যত ঘাটবেন ততই শিখবেন। এখানে একটা বর্ডার, আচ্ছা বর্ডার হয়েছে কিন্তু কালার যেটা আমি দিই না সেজন্য এটা দেখা যাচ্ছে না, তাই না? তাহলে বর্ডারের আমি কালারটা দিই বর্ডার, তারপরে সলিড টমেটো, হ্যাঁ, সলিড টমেটো আমি স্পেস দিয়ে দিলাম রেড। রেড হচ্ছে না কেন? বর্ডার 10 পিক্সেল রেড, যদি 5 পিক্সেল দিই, একটু ধরেন আমি একটু দেখি। H1 স্টাইল বর্ডার 2 পিক্সেল সলিড টমেটো হ্যালো ওয়ার্ল্ড। ও আচ্ছা, আমাদের এখানে ইয়াটা লিখতে হবে, এটা তো ইনলাইন সিএসএস, তাই না? হ্যালো ওয়ার্ল্ড থেকে H1 H2 টমেটো, এটা হওয়ার কথা BORDER বর্ডার 2 পিক্সেল সলিড টমেটো। আসছে না? ঠিক আছে, বর্ডার। তাহলে দেখেন আমি কিন্তু এখান থেকে দেখে দেখে আমরা করতেছি, হ্যাঁ, সলিড টমেটো না দিয়ে আমরা যদি ব্লু দিই, ব্লু দেখি, ব্লু যদি দিই তাহলে আমরা টেক্সট লিখতেছি, টেক্সটের পাশে আমরা একটা বর্ডার তৈরি করতেছি। আচ্ছা, ব্লু কালার কোন একটা প্রবলেম হচ্ছে, সলিড টমেটো তারপর ভায়োলেট, VIOLET, ভায়োলেট। যাই হোক, আমি এটা কোন একটা কালার আমার হয়তো ওই ব্যাকগ্রাউন্ড কালারের সাথে কোনো কিছু হয়তো মিলে যাচ্ছে, ওই কারণে প্রবলেম হচ্ছে। আমি এটা দিই। তাহলে আমরা বর্ডারের কালারটা আমরা কি করলাম, হ্যাঁ, করলাম, করছি না? এই যে পিক্সেলটা আমরা একটু বাড়াই দিই, এটা হচ্ছে 2 পিক্সেল দিয়েছি, হ্যাঁ, আমি যদি একটু 10 পিক্সেল যদি আমি দিই, ওই বর্ডার 10 পিক্সেল, তাই তো? হয়ে গেছে না 10 পিক্সেল। আমি যদি 30 পিক্সেল যদি আমি দিই অথবা 40 পিক্সেল, তাই না, আরো হয়ে গেল। তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সবাই যে আমরা কিভাবে ওয়েবসাইট থেকে আমরা কিভাবে শিখবো। হ্যাঁ, আমি আপাতত 5 পিক্সেল রাখতেছি, 5 পিক্সেল। আমি জাস্ট এটা দেখাচ্ছি এই কারণে যে আমরা কিভাবে W3 স্কুল থেকে আমরা কিভাবে প্র্যাকটিস করব। কালারস, আমরা কালারসটাকে কিভাবে আমি প্র্যাকটিস করলাম, তাই তো? তারপরে CSS ভ্যালু, হ্যাঁ, আমরা ভ্যালু দিয়ে কিভাবে কালার চেঞ্জ করব, হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে এখানে CSS ব্যাকগ্রাউন্ড, আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, আমরা অলরেডি এটা আমরা শিখেছি। ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দেব, ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দেব, তাই না? ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট কিভাবে করব, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন কিভাবে সেট করব, এটা আমরা অলরেডি শিখেছি। অপাসিটি কিভাবে কমাবো বা বাড়াবো, এগুলো আপনারা দেখবেন, দেখে আপনারা করবেন। বর্ডার কিভাবে দেব, CSS এর বর্ডার কিভাবে দেব, বর্ডার, হ্যাঁ, CSS বর্ডার পজিশন, এই যে এটা
এই যে আমি চাচ্ছি এই বর্ডারটাকে কি করব, এই বর্ডারটা তো আমার গোল করছি আমি, তাই না? কোনটা বর্ডারটা তো আমি গোল করছি, বাট আমি চাচ্ছি বর্ডারটাকে আমি কি করবো, কার্ভ আকারে করবো, কার্ভ। তাহলে কার্ভ করার জন্য কোডিংটা কি, এই যে এরকম কার্ভ করতে চাচ্ছি, তাহলে কার্ভ করার জন্য কোডিংটা কি, ডটেড, হ্যাঁ, বর্ডার স্টাইল, বর্ডারের একটা স্টাইল দিতে হবে। বর্ডার স্টাইল কি, ডটেড, ড্যাশড, ডিফাইন, নন, হিডেন, ইনসার্ট, এই যে রিচ, ডিফাইন 3D রিচ বর্ডার, হ্যাঁ, আরআই, গ্রুপ, ডাবল, সলিড, ড্যাশড। আমি যদি রিচ দিই, বর্ডার স্টাইল কি, রিচ, RIDG, এটা আমি দিয়ে দেখি, বর্ডার স্টাইল RIDGE, তাই না? একটু আমি দেখি কি হয় দেখি, রিচ, তার মানে এটা না, একটু চেঞ্জ হয়েছে বর্ডারটা, আপনারা দেখেন রিচ কোনটা, সলিড, ডাবল, গ্রুপ, রিচ, ইনসার্ট, আউটসেট, হ্যাঁ, আউটসেট জিনিসটা কি, আউটসেট আমরা একটু করে দেখি, আউটসেট। এভাবে যত মানে আপনি কি প্র্যাকটিস করবেন, দেখবেন যে সারাদিন আপনার কি চলে যাবে, এইটাই হলো শিক্ষা। আউটসেট একটু করে দেখি কেমন হয়, হ্যাঁ, দেখেন চেঞ্জ হয়েছে কিন্তু আউটসেট, হ্যাঁ, স্টাইলটা চেঞ্জ হয়েছে। আমি যদি একটু বড় করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি চেঞ্জ হয়েছে। আমি যদি এখানে 5 পিক্সেলের পরিবর্তে যেটা 30 পিক্সেল দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে আসলে চেঞ্জটা কোথায় হলো, তাই না? দেখেন চেঞ্জ হয়েছে না? তারপর আমি যদি আরেকটা যদি বর্ডার নিই, আমি যদি নিই যে হিডেন, ইনসার্ট, রিগেল, গ্রুপ, হ্যাঁ, গ্রুপ, GRWVE, গ্রুপ, GRWVE, গ্রুপ, চেঞ্জ হয়েছে না? এভাবে আপনি কি করবেন, বিভিন্ন রকমের বর্ডার, হ্যাঁ, ড্যাশড, ডটেড, হ্যাঁ, ড্যাশড, ডটেড, সলিড, ডাবল, গ্রুপ, রিচ, ইনসার্ট, আউটসেট, নান, হিডেন। ওকে, তাহলে অনেক রকমের বর্ডার আমরা পাচ্ছি, তাই তো? এরপর বর্ডারের হাইট, হ্যাঁ, বর্ডারের ওয়াইড আমরা কিভাবে চেঞ্জ করব, বর্ডারের হাইট কিভাবে চেঞ্জ করব, বর্ডারের কালার, বর্ডার সরেন, রাউন্ডেড বর্ডার, হ্যাঁ, রাউন্ডেড বর্ডার আমরা কিভাবে দেবো, রাউন্ডেড বর্ডার মানে একটু গোল করে বর্ডার, নর্মাল বর্ডার, রাউন্ড বর্ডার, রাউন্ডেড বর্ডার, তাই তো? রাউন্ডার বর্ডার, এটা কি, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, রেডিয়াসটা আমরা কি করে দেবো, দেখেন, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, RADIOUS, রেডিয়াস কি দিচ্ছে, এটা 5 পিক্সেল, হ্যাঁ, দেখি কি হয়, এটা বোঝা যাচ্ছে না, দাঁড়ান, এটা আমি 5 পিক্সেল দিয়ে দেখি, এই যে একটু 5 পিক্সেল একটু হালকা একটু কার্ভ হয়েছে, হ্যাঁ, 5 এর পরিবর্তে আমরা 10 দিই, হ্যাঁ, বর্ডার রেডিয়াস এখানে 10 দিই, 10 দিলে দেখেন আর একটু বাঁকা হয়ে যাবে জিনিসটা, ওই বলে গেছো, একটু কিন্তু বাঁকা হয়ে গেছে হালকা, হ্যাঁ। আমি যদি 30 দিই, হয়ে গেছে না 30, আর একটু বাঁকা হয়ে গেছে। 30 এর পর আমি যদি 50 দিই, আর একটু কি বাঁকা হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা এপিবি ডিজাইনটা হয়, হ্যাঁ, আমরা কত করবো যে একটার জন্য আমরা কতগুলো ডিজাইন করলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা রেডিয়াস করতে শিখলাম। আমি আপনাদেরকে কোনো কিছু শিখাচ্ছি না, আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়েবসাইট থেকে কিভাবে শিখবেন, ওকে, কিভাবে প্র্যাকটিস করবেন। এগুলো কখনোই মনে থাকবে না, কখনোই মুখস্থ করবেন। আপনি বর্ডারের রেডিয়াস করার জন্য কোন কোডিং, আপনি যখন কোডিং শিখবেন লক্ষ লক্ষ রকমের কোডিং, হ্যাঁ, এত কোডিং আপনি কখনোই মুখস্থ করে মনে রাখতে পারবেন না। আমি একটা বর্ডার তৈরি করব, সেই বর্ডারের রেডিয়াস কিভাবে করবো, এটার জন্য আপনার কখনোই মনে থাকবে না। বাট যদি আপনি একদম প্রফেশনালি যদি কাজ করেন,
4 বছর 5 বছর 10 বছর ধরে যদি আপনি কাজ করতে থাকেন তখন আপনার জিনিসগুলো মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, বাট নর্মালি আপনার জিনিসগুলো কখনোই মনে থাকবে না, আপনাকে গুগল সার্চ করে বের করতে হবে। হ্যাঁ, তারপরে এই যে বর্ডার রেডিয়াস, হ্যাঁ, এরপর আছে মার্জিন, এরপর পেডিং, এরপর হাইট, ওয়াইড, বক্স, আউটলেটস। আমি দেখাচ্ছি, আপনারা শুধুমাত্র বর্ডার পর্যন্ত পড়বেন, ঠিক আছে? আমি বাকিটুকু আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো। এখানে অনেক অনেক মজার বিষয় আছে, যেমন পেডিং আছে, মার্জিন আছে, গ্রেডিয়েন্ট আছে, হ্যাঁ, ফ্লোট আছে। আমরা মাউস পয়েন্টে নিয়ে আসবো, সেটা কি লম্বা হয়ে যাবে, মাউস নিয়ে যাবো আবার কি ছোট হয়ে যাবে, হ্যাঁ, মানে ভাইব্রেট করবে জিনিসগুলো। অনেক অনেক মজার কোডিং আমরা করতে পারবো আগামী ক্লাসে। তো আমি আজকের ক্লাসে আপনাদেরকে কাজ দিচ্ছি, আমি যতটুকু করলাম এটুকু আপনারা করবেন। করার পর আপনারা কি W3 স্কুলে যাবেন, W3 স্কুল থেকে এই যে বর্ডার পর্যন্ত আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, যতটুকু পারেন নিজেরা প্র্যাকটিস করবেন। ওকে, এখন প্র্যাকটিস করে যদি 100% যদি বুঝতে নাও পারেন, 100% যদি করতে নাও পারেন, খুব একটা সমস্যা নেই। মোটামুটি জিনিসটা কি একটুকু বুঝলে চলবে। আমরা জিনিসগুলো কেন শিখতেছি? তৈরি করার জন্য না, কোন একটা তৈরি করার জিনিস, একটা ওয়ার্ডপ্রেসের থিম এডিট করার জন্য। আমরা কোন একটা ওয়ার্ডপ্রেসের থিমের কোডিং এর মধ্যে ঢুকলেই যেন আমরা বুঝি কোনটা কি। আমি এবার আপনাদেরকে একটা মজার জিনিস আমি দেখাই। আমাদের তো উইকেট পড়তে শুরু করছে, কি অবস্থা সবার? আচ্ছা, ছোট্ট আমি 5 মিনিটের মধ্যে আমি ক্লাস শেষ করতেছি। আপনারা দেখেন আসলে আমরা যে জিনিসগুলো শিখতেছি, কেন শিখতেছি বা এগুলো শিখে আমাদের কি কাজে লাগবে। হ্যাঁ, দেখেন, আমরা ওয়েবসাইট তৈরি করব না, আমরা তৈরি করা ওয়েবসাইট এডিট করব। হ্যাঁ, মানে থিম আমরা কাস্টমাইজ করব। ওকে, থিম কাস্টমাইজ করব। আমরা তো ওয়েবসাইট তৈরি করতেই পারবো, আমরা যা শিখতেছি এগুলো দিয়ে তো থিম আমরা ওয়েবসাইট তৈরি করতেই পারবো। কিন্তু আমরা যখন প্রফেশনাল লেভেলে যখন কাজ করব, তখন আমরা প্রথমে কি করবো, আমরা থিম ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। ওকে, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন আমরা কি করব। আমি একটা এই ইয়ার থিম আমি কাস্টমাইজ করে দেখাই, ব্লগারের থিম। দেখুন, ব্লগারে গেলাম। এখন আমি একটা ব্লগারের থিম কাস্টমাইজ করে দেখাচ্ছি যে এই জ্ঞানগুলো আপনার কোথায় গিয়ে কাজে লাগবে। আমি একটা ইয়াতে চাই, আবুল ফ্যাশন হাউস চিটাগং, আমি এখানে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে আবুল ফ্যাশন হাউসের আউটপুট, তাই না? এটা হচ্ছে আবুল ফ্যাশন হাউসের থিম, তাই তো? থিমটা টেমপ্লেট। এখন আমরা এই টেমপ্লেটটাকে কি করব, চেঞ্জ করবো। আমরা HTML এর কোডিং এর মধ্যে ঢুকবো। বাট আপনি এখানে আসেন, এখানে আমরা কোথাও HTML এর কোডিং পাচ্ছি না। হ্যাঁ, দেখেন, এখন নরমালি ওরা যতটুকু আপনাকে এডিট করতে দিছে ওটুকু আপনি করতে পারবেন। কিন্তু আপনি যদি HTML কোডিং যদি জানেন, HTML CSS যদি জানেন, আপনি কোডিং এর ভিতরে ঢুকে আপনি চেঞ্জ করতে পারবেন। কোথায় পাবেন কোডিং গুলা? আমরা যাব থিমে। কোথায় যাব? থিম। টেমপ্লেট চেঞ্জ করতেছি আমরা, ওয়ার্ডপ্রেসে ঠিক আপনি এইভাবে পাবেন। থিমে গেলাম, থিম থেকে এই যে কাস্টমাইজ আছে, এরপর আছে HTML এডিটর। এই এখন আমরা HTML এডিটরে গেলে আমরা বুঝবো। আমরা যাচ্ছি HTML এডিটর। এই যে টোটাল ওয়েবসাইটের HTML এর কোডিং গুলো আসছে না? টোটাল ওয়েবসাইটের HTML এর কোডিং গুলো আসছে। এখন আপনি কোডিং গুলো কি দেখলেই বুঝবেন। হ্যাঁ, এই যে দেখতেছেন এখানে DIV, আমরা DIV আগামী ক্লাসে আমরা করব। ডিপ জিনিসটা কি, DIV আমরা আগামী ক্লাসে করব। এই যে ক্লাস আমরা আগামী ক্লাসে করব। এগুলো CSS এর জিনিস, ডিপ, ক্লাস, হ্যাঁ, এগুলো CSS এর জিনিস। ID এগুলো CSS এর জিনিস। এখন আপনি কোডিং গুলো কিন্তু দেখলেই বুঝবেন কোনটা কি। পুরো ওয়েবসাইটের কোডিংটা কিন্তু এখানে কি আছে। এই যে XML ভার্সন 8, ডক টাইপ দেখছেন, ডক টাইপ HTML আছে না? তারপর HTML শুরু, একদম শেষে গিয়ে HTML শেষ। তারপর এই যে হেড শুরু, তাই না? হেড শেষ আছে না? এই যে হেড শুরু, হেড শেষ, বডি শুরু, একদম শেষে গিয়ে বডি শেষ। হ্যাঁ, তার মানে প্রত্যেকটা কোডিং কোথায় কি আছে আপনি কি এই জিনিসগুলো বুঝতে পারবেন। বুঝতে পেরে আপনার মতো করে আপনি সেই জিনিসগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। যেটা নরমালি কাস্টমাইজ করা যাচ্ছে না, নরমালি সেটাকে চেঞ্জ করা যাবে না, বাট আপনি কোডিং এর মধ্যে ঢুকে মনের মাধুরী মিশিয়ে আপনি কি করতে পারবেন, টোটাল ইচ্ছে মতো আপনি এটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন। আমরা এই কারণে এই যে কোডিং গুলা একটা ওয়েবসাইটের টোটাল টেমপ্লেটটা চেঞ্জ করার জন্য, টোটাল থিমটা চেঞ্জ করে আমরা নিজের মতো করে মডারেট করার জন্য আমরা কি শিখতেছি। টেমপ্লেট চেঞ্জ করতে হবে কেন? এখন কোনো ওয়েবসাইট, কোনো বায়ার যদি আপনাকে বলে যে আমার একটা ফার্মেসির দোকান আছে অথবা আমার একটা ওষুধ কোম্পানি আছে, আমার জন্য একটা ওয়েবসাইট তৈরি করো। এখন আপনি যদি
এই ইয়ার অথবা কোনো একটা কোম্পানির ফ্যাশন হাউস আছে, আপনাকে বললো আমার ফ্যাশন হাউসের জন্য একটা ওয়েবসাইট তৈরি করে দাও। এখন আপনি যদি HTML CSS দিয়ে যদি ওয়েবসাইট তৈরি করেন, এটা HTML CSS দিয়ে ওয়েবসাইট তৈরি করতে আপনার 6 মাস লাগবে, তাও কি সুন্দর হবে না, ঠিক আছে? কিন্তু তো বর্তমান যুগ ওয়েবসাইট কিভাবে তৈরি করে, ওয়েবসাইট তৈরি করে আপনি ফ্যাশন হাউস নিয়ে আপনি কি হাজার থিম পাবেন, ওয়ার্ডপ্রেসে হাজার থিম পাবেন। ওই থিমগুলো নিয়ে যে কোনো একটা থিম নেবেন, নেওয়ার পর ওই থিমটার ভিতরে আপনি ইচ্ছামতো আপনি কি কাস্টমাইজ করবেন, করে একটা কোম্পানিকে এক্সেলেন্ট একটা ওয়েবসাইট আপনি দিতে পারবেন। বাট আপনি নিজে যদি HTML CSS দিয়ে যদি তৈরি করেন, কাজটা অনেক কঠিন হবে এবং অনেক সময় লাগবে, কিন্তু আসলে কাজটা অতটা সুন্দর হবে না। বাট একটা রেডিমেড টেমপ্লেটকে যদি আমরা ইচ্ছামতো কাস্টমাইজ করে যদি আমরা করি, অনেক সুন্দর ডিজাইন আমরা কি তৈরি করতে পারবো, ইচ্ছামতো আমরা কি সেই কোম্পানির মতো করে আমরা কি তাকে আমরা কাজটা আমরা প্রোভাইড করতে পারবো, এবং ওইটার জন্য আমরা শিখতেছি। তাহলে মূলত ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশন মানে কি, মানে হলো প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট তৈরি করা, 100% প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট তৈরি করা। তো আমরা HTML CSS শিখতেছি কি জন্য, 100% প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা কি এই জিনিসগুলো শিখতেছি। আশা করি আমার এই কথাগুলো সবার কাছে ক্লিয়ার। সবাই কি বুঝতে পেরেছেন আমার কথাগুলো? একটু হাত তোলেন। ঠিক আছে, আমাদের ক্লাস শেষ। তাহলে আমি সবাইকে কাজ দিচ্ছি, আপনারা সবাই আমি যতটুকু দেখিয়েছি ওটুকু আপনারা করবেন, এই W3 স্কুল থেকে কতটুকু পর্যন্ত রাউন্ডেড বর্ডার মানে বর্ডার পর্যন্ত। ওকে, বাকিটুকু আমি আরেকটা ক্লাস আমি বাকি পুরোটা শেষ করব। বলেন আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন। কই কারো কোনো কোশ্চেন নেই? শিমুল, হ্যাঁ শিমুল বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ওই কোডিং তো আসলে অনেক সহজই, মানে আমার একটা ক্লাস করা ছিল একটা পূর্ণাঙ্গ নিউজ পেপারের। তো আজকে আপনার কাছে যেভাবে এক্সট্রা ভাবে আপনি কোডিং গুলো শেখাচ্ছেন, এটা আমার কাছে অনেক ভালো মনে হচ্ছে। আর আরেকটু যদি মানে ডিপলি শেখাতেন তো মনে হয় বেটার হতো। আপনি HTML এর ক্লাসটা কি করেছেন? হ্যাঁ, আমি HTML এর ক্লাস করেছি। এখন আপনি বলতেছেন আর একটু ডিপলি শেখানোর জন্য। জি জি। এখন তো আমাদের শেখানো শেষ হয় নাই, এটা তো মাত্র শুরু। ও ওই যে আপনি বলছেন যে সামনে ক্লাসে ওই ওয়ার্ডপ্রেস করবেন। সামনের ক্লাসে ওয়ার্ডপ্রেস, সামনের ক্লাসে আমরা এই CSS টা আরো শিখব। আজকে জাস্ট CSS এর ইন্ট্রোডাকশন হয়েছে। আজকে আমি যেটা করিয়েছি এটি হলো CSS এর ইন্ট্রোডাকশন, ঠিক আছে? একটু ভালোভাবে করেন, আগামী ক্লাসে আমরা একদম ডিপ বিষয়গুলো আমরা শিখব। বলেন। আচ্ছা ঠিক আছে। আরেকটা বিষয় হলো স্যার, আমি গত রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি গত বৃহস্পতিবার না কিবার ক্লাস ছিল স্যার, আমার লিংকের জন্য আমি ক্লাস করতে পারিনি। সেরকম ইম্পর্টেন্ট কিছু হয়েছিল কিনা আমি ইউটিউবেও কিছু পাইনি। আচ্ছা ঠিক আছে, আপনি ওই রেকর্ড আছে, রেকর্ডে পেয়ে যাবেন ইউটিউবে। আর কারো কোনো কোশ্চেন? মুসা আফরাত, হ্যাঁ বলেন। প্রথম ক্লাস আজকে আপনার সাথে নরসিংদীতে। তো যাই হোক, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে HTML ওয়েবসাইট এবং এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দুটার জন্য এই যে আপনার লেসন থেকে আমি একটা শিখেছি গুগল টপ র্যাঙ্কিং। এখন গুগল টপ র্যাঙ্কিং করতে গেলে আমরা যে লেসনটা আপনার থেকে শিখেছি ওটা দিয়ে কি আমরা ইউজ টু ওয়েবসাইট করতে পারবো, র্যাঙ্কিং করতে পারবো, না এটার জন্য আলাদা SEO লাগবে? আমরা যখন গুগল টপ র্যাঙ্কিং করব তখন আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। মনে করেন বায়ার যদি বলে যে তার ওয়েবসাইটটা করতে হবে, তখন আমরা তার ওয়েবসাইটের মধ্যে ঢুকে HTML এর কোডিং এর ভিতরে ঢুকে HTML এর কোডিং এর মধ্যে ঢুকে কিওয়ার্ড সেট করতে হবে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস এর ভিতরে ঢুকে কিওয়ার্ড সেট করতে হবে। আমরা SEO কাজটা গুগল টপ র্যাঙ্কিং SEO সবগুলো জিনিসকে আরো অনেক ইফেক্টিভলি করতে পারবো যদি আমরা ওয়ার্ডপ্রেস এর ভিতরে ঢুকতে পারি। শুধুমাত্র ওয়ার্ডপ্রেস না, আমরা ওয়ার্ডপ্রেস শিখবো, শপিফাই শিখবো, তারপর হচ্ছে ই-কমার্স শিখবো। হ্যাঁ, আমি কি বুঝতে পারছি? এবং প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে যদি আমরা বুঝতে পারি ওয়েবসাইটের ভিতরে কি কি কারিগরি আছে, রহস্য, ওয়েবসাইটের ভিতরে রহস্য হচ্ছে এটা, তাই না? জি। এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এখানে কোথায় গিয়ে আমরা কিওয়ার্ড সেট করব, কোথায় কি করব, আমরা খুব সহজে জিনিসটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে? স্যার, আমরা আপনার এই যে গুগল টপ র্যাঙ্কিং এর যে লেসনটা আছে, হ্যাঁ, ওখানে যেভাবে শেখানো হয়েছে যে ম্যাপ ইন্ডেক্সিং, ইমেজ কম্প্রেস,
তারপর হলো এই আপনার সোশ্যাল মিডিয়ার সবগুলো কাজগুলো করা, যেটা করে আমরা ওখানের মধ্যে একটা বিষয় হচ্ছে ওয়েবসাইট নিয়ে। ওখানে তো সবকিছু ঠিক আছে, ওখানে জাস্ট আমরা এটা শিখলে এক্সট্রা যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে ওর ওয়েবসাইটটাকে আমরা টপে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। এরপরে আর কার কোনো কোশ্চেন? আর কার কোনো কোশ্চেন বলেন। আলমগীর, হ্যাঁ আলমগীর কবির বলেন। আসসালামু আলাইকুম। বলেন। আজকে আমার প্রথম ক্লাস আপনার সাথে স্যার। ঠিক আছে। ক্লাস দেখুন HTML আপনার বিগত রেকর্ড আমি দেখেছি ইউটিউবে, খুব ভালো লাগছে। এবং এই HTML CSS এগুলো ডিপ লেভেলের ক্লাস, এবং আমরা যে প্রাইমারি পর্যায়ে যে কাজটা আছে স্যার, ওই যে আমাদের এই যে আপনার প্রশ্নটা বলুন। প্রশ্ন হলো আপনার এই CSS এবং HTML ক্লাসটা খুব ভালো লাগছে, এবং ওই যে HTML এর সাথে যেটা সামঞ্জস্য আছে একসাথে ডিপে যে এটা বোঝা গেছে স্যার। আমি HTML ক্লাসটা করেছি ইউটিউবে চ্যানেল। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আর কে বলবেন? মোহাম্মদ রাব্বি। রাব্বি মাইকটা অন করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমার ফার্স্ট ক্লাস। আচ্ছা স্যার, এই যে HTML শেখার পরে আমরা HTML মধ্যে তো আমি স্যার আপনার ক্লাসটা দেখলাম, ওখানে তো CSS এর কিছু কোড ইউজ করছেন। স্যার এটা কি এই HTML ও CSS বাইরে কি আমাদের আলাদা আলাদা করতে বলবে, না জাস্ট কাজ একই? আমি কোনো বায়ার চিনি না এখানে। বায়ার তো অনেক পরের কথা, আপনি আগে HTML CSS শিখেন। বায়ার অনেক পরের জিনিস। স্যার আরেকটা কথা আছে, আমি আজকে একটা কাজ পাইছি $10। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দেব কাজ। আর কে আছেন? শোভন। আসসালামু আলাইকুম স্যার। আপনি মাঝখানে একটা কথা বলছিলেন যে কোন CSS টা বেশি পাওয়ারফুল, পরে আরেক কয়েকটা কথা বলছিলেন নাকি? তখন সাউন্ডের সমস্যা ছিল আর কি, কথাটা যদি একটু বলতেন। রেকর্ডটা শুনিয়ে নিলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি একটু করে তারপর আর কে বলবেন? সুজয় না, পরশ মূলত নতুন ভর্তি হয়েছেন, তাই কি? পরশ শোনা যাচ্ছে না। খান আনোয়ারুজ্জামান। আচ্ছা ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। বলতেছি যে আপনি তো বিভিন্ন ফন্ট আনলেন হচ্ছে MS ওয়ার্ড থেকে। আমি যদি গুগল থেকে ওই যে স্পাইসি কর্নার যেভাবে আনছিলেন, আমি গুগল থেকে ফন্ট আনিনি, আমি MS ওয়ার্ড থেকে ফন্ট আনিনি। আমি ফন্টের নামগুলো জেনেছি। নাম এটা আমি MS ওয়ার্ড থেকে দেখেছি, আপনি তো গুগল থেকে সার্চ করলে পাবেন, একই কথা। ও আচ্ছা, গুগলের নাম ওই অল ফন্ট নেম, অল ইংলিশ ফন্ট নেম, এটা লিখে সার্চ করলে আপনি গুগলে পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। একই কথা। থ্যাংক ইউ। ঠিক আছে। আর কে আছেন? মিল্টন। কোনো প্রশ্ন নাই। জহুরুল ইসলামের কোনো প্রশ্ন নাই আজকে? জহুরুল ইসলাম, আপনি যে কোনো একটা প্রশ্ন করেন, যা ইচ্ছা। না স্যার, আমার কোনো প্রশ্ন নেই। এমনি স্যার একটু করে তারপরে জানার বিষয় আছে স্যার, যে বর্ডারটা তো পুরোপুরি চলে আসছে, ওটা আপনি প্র্যাকটিস করলে এটা লেখাপড়া বানাতে গেলে কেমন হবে স্যার? প্র্যাকটিস করলে বুঝবেন। আচ্ছা, ফারুক হোসেন কিছু একটা বলতে যাচ্ছেন, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আছি স্যার। ওই যে কোডিংটা করলেন স্যার, হেডের ভিতরে যে আমরা যখন এই সনটা মানে আমরা যখন হেডিংটা চেঞ্জ করতে চাচ্ছি, তখন আমরা বডির ভিতরে হেডের ভিতরে করতেছি, কিন্তু যদি বডির ভিতরে কোনো চেঞ্জ করতে চাই তখন আমরা কোথায় করব? ওইটা আপাতত আমি যতটুকু করছি ওটুকু করেন। হ্যাঁ, এটুকু করার পর তারপর ওইটাকে এইভাবে করবেন, তখন ওটা নিয়ে আলোচনা হবে। আচ্ছা, শেষের দিকে আরেকটা প্রশ্ন স্যার। স্যার যে HTML এর এবং CS এর কাজ শেখার পরে আমরা যখন ওয়ার্ডপ্রেসে যাব, তো একই সঙ্গে আমরা তো ডিজিটাল মার্কেটিং এর কাজ করতেছি, এখানে ওই গিগ কি একসঙ্গে রান করানো যাবে? আমি বুঝিনি। আমরা ওয়ার্ডপ্রেস এর কাজ সেম টাইম ডিজিটাল মার্কেটিং এর কাজ একই সঙ্গে করা যাবে কিনা?
অঙ্ক সমান সমান কি? পাটিগণিত যোগ বীজগণিত যোগ ত্রিকোণমিতি যোগ জ্যামিতি, তাই না? সম্পাদ্য উপপাদ্য সবকিছু মিলে হচ্ছে অঙ্ক, তাই না? তো এখন কথা হলো, ঠিক আমাদের ডিজিটাল মার্কেটিং যদি একটা বই হয়, সে বইয়ের চ্যাপ্টার গুলোর নাম হলো ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস হলো ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ, গুগল টপ র্যাঙ্কিং হলো ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। আমি কি বুঝতে পারছি? ডিজিটাল মার্কেটিং হলো কোন একটা কোম্পানিকে টোটাল সলিউশন দেওয়া, টোটাল ডিজিটাল সলিউশন দেওয়া। টোটাল ডিজিটাল সলিউশন মানে তার জন্য ওয়েবসাইট তৈরি করা, ফেসবুকের পেজ তৈরি করা, ইউটিউব চ্যানেল তৈরি করা, প্রমোট করা, অ্যানিমেশন তৈরি করা, ব্যানার তৈরি করা, ডিজাইন করা, সবকিছু মিলিয়ে হলো ডিজিটাল মার্কেটিং। আমি কি বিষয়টা বুঝতে পারছি? আমরা টোটাল ডিজিটাল মার্কেটিং আমরা শিখতেছি সবকিছু মিলে। তার মানে এই ওয়ার্ডপ্রেস এটা আলাদা কাজ না, এটা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে, এবং আপনি এটা নিয়ে আলাদা আলাদা গিগ তৈরি করতে পারবেন। বাট এটা নিয়ে কি গিগ তৈরি করা যাবে সেটা কিন্তু আমরা এখনো বলতেছি না, এটা নিয়ে আমরা অনেক পরে আলোচনা করব। আমরা এই সিএসএস এর পর আমরা ওয়ার্ডপ্রেস শিখবো, ওয়ার্ডপ্রেস এর পরে আমরা কি করব, কি গিগ তৈরি করব, আমরা কয়েকটা গিগ এটা থেকে আমরা তৈরি করব। আমার তো মনে হচ্ছে স্যার আমি পারবো স্যার। অবশ্যই পারবেন, না পারার তো কোনো কারণ নেই। না, আগের দিনকে পেরেছি যখন, আগের গুলো সব ভালো পেরেছি, এবং এইটা অবশ্যই পারবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কি অনলাইন থেকে শিখার অভ্যাস তৈরি করতে হবে। মানে শীট বাদ দিয়ে, নোট শীট বই এগুলো সবকিছু বাদ দিয়ে অনলাইন থেকে শিখার অভ্যাস। জাস্ট আপনারা এই যে আমি যতটুকু দেখালাম এই W3 স্কুলস এর এগুলো আপনারা একটু করে দেখেন, দেখবেন যে আপনাদের সেই অভ্যাসটা তৈরি হবে, যে অনলাইন থেকে শিখার অভ্যাস, অনলাইন থেকে মানে ইয়া করার অভ্যাস। কারণ নোটস হারাই যাবে, বাট এটা কখনোই হারাবে না। ঠিক আছে, তখন আপনি দেখবেন যে অনেক স্ট্রং, কোন একটা কিছু পাচ্ছেন না, সাথে থেকে নিয়ে সাথে আপনি কি করে ফেলতে পারবেন। ঠিক আছে, আজকে তাহলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন, এবং আমি যতটুকু হোমওয়ার্ক দিয়েছি আপনারা হোমওয়ার্ক গুলো করে ফেলবেন। ঠিক আছে, ওকে, আমি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে।